তো এখানে আমাদের প্রথমে আর কি সেন্ট্রাল ডগমাটা আবার দেখি যে ডিএনএ নিজেই নিজেকে কপি করে, মানে নিজের কপি হয় আর কি অন্যান্য প্রোটিন হেল্প নিয়ে। তারপরে আরএনএ, ডিএনএ থেকে আরএনএ টেমপ্লেট হয়, সেটাকে বলে ট্রান্সক্রিপশন, আর তারপর হচ্ছে ট্রান্সলেশন। আচ্ছা, কেউ বলতে পারবেন যে হচ্ছে ট্রান্সক্রিপশন এর এবং ট্রান্সলেশন এর আক্ষরিক অর্থটা কি? এটা তো মলিকুলার বায়োলজির কনটেক্সটে আমরা আলাদাভাবে একটা সংজ্ঞা দিয়েছি, কিন্তু মলিকুলার বায়োলজিতে বা মলিকুলার জেনেটিক্সে এটা ব্যবহৃত হওয়ার আগে সাধারণ ভাষায় তো এটা ছিল। সেটা কি অর্থে এবং এখনো আছে? যে কেউ শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, স্যার ট্রান্সলেশন তো মানে স্যার ভাষান্তর আর কি, এক এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তরিত করা। হুম। আর ট্রান্সক্রিপশন? স্যার প্রতিলিপি, আচ্ছা প্রতিলিপি। আচ্ছা, ঠিক আছে, দেখি ডেফিনিশনটা। থ্যাংক ইউ আপনাদের বলছেন এর জন্য। এটা ট্রান্সক্রিপশন হচ্ছে যে কোন একটা ডকুমেন্ট, তার একটা পার্ট একই কিংবা কাছাকাছি ভাষায় কপি করা। আমি কি জিনিসটা বুঝাতে পারছি? নকল করা আর কি। জি স্যার। একটা ডকুমেন্টের একটা পার্ট সেম অর সিমিলার ল্যাঙ্গুয়েজে কপি করা, যেমন ডিএনএ বা আরএনএ। ঠিক আছে, তো এগুলো সিমিলার ল্যাঙ্গুয়েজ, 4টা করে বেজ আছে এখানে। হ্যাঁ, আর ট্রান্সলেশন মানে হচ্ছে এটাও একটা ডকুমেন্টের একটা পার্ট কপি করা, কিন্তু ইন এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। যেমন আরএনএর থেকে যখন প্রোটিন সিনথেসিস আরএনএ কোড অনুসারে হচ্ছে, তখন হচ্ছে একটা 4 লেটারের ভাষা থেকে 20 লেটারের ভাষায় এটা কনভার্ট হচ্ছে। এই অর্থে ভিন্ন ল্যাঙ্গুয়েজে যাচ্ছে। আরএনএর ভাষা আর কি বর্ণমালা আর প্রোটিনের ভাষার বর্ণমালা সেম না। আমি কি জিনিসটা বুঝাতে পারছি? হ্যাঁ, আর একটা জিনিস খেয়াল করেন, এই দুটোই বুঝাচ্ছে একটা ডকুমেন্টের পার্ট কপি করা। ঠিক আছে? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে, ওকে। পুরো ডকুমেন্ট না, পুরো ডকুমেন্ট কপি যখন হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ, সেটা তো রেপ্লিকেশন। ঠিক আছে, আরএনএও রেপ্লিকেশন হয় যখন পুরো একটা আরএনএ আরেকটা আরএনএ পরে দেখবো আর কি। এটুকে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, ওকে। এখন দেখা যাক আরএনএ যখন ট্রান্সক্রিপশন হয় তখন ঘটনাটা কি ঘটে। আর ডিএনএ তো 2টা স্ট্র্যান্ড থাকে, তাই না? মানে আমরা ইউক্যারিওটসে যেটা পাই, প্রোক্যারিওটস ক্ষেত্রে অনেক সময় থাকে, কি থাকে, 2টা স্ট্র্যান্ড থাকে, তাই না? এখন 2টা স্ট্র্যান্ড, তাহলে জিন থাকে কোনটাতে? মানে জিনের কোডটা, জেনেটিক মানে কোনটা থেকে প্রোটিন বা আরএনএ এর কোডটা আসবে, ওটা ওই 2টা স্ট্র্যান্ডের কোন স্ট্র্যান্ডে থাকে? 2টাতেই থাকে নাকি একটাতেই থাকে আর একটা জাস্ট সাপোর্ট হিসেবে থাকে? কি মনে হয় আপনাদের? একটাতে থাকে। আচ্ছা, আসলে 2টাতেই একই জিনের কোন একটা পার্টিকুলার জিনের কোড 2টা স্ট্র্যান্ডের মধ্যে একটা স্ট্র্যান্ডে থাকবে। হয়তো ওইটারই প্যারালাল মুখোমুখি যেটা বসে আছে ওইখানে আর কোনো কোড নাই, কিংবা ওইটার প্যারালাল মুখোমুখি একটু ডানে বামে আরেকটু আছে, এরকম থাকবে আর কি। কিন্তু একটা জিন সবসময় একটা নির্দিষ্ট স্ট্র্যান্ডে অবস্থান করবে। ঠিক আছে, অর্থাৎ 2টা স্ট্র্যান্ডেই কোড পাবেন, কিন্তু কোনো একটা জিন থাকবে একটা স্ট্র্যান্ডে, আর একটা জিনও সেই স্ট্র্যান্ডে থাকতে পারে, অন্য আর একটা স্ট্র্যান্ডে আবার অন্য মানে জিন থাকবে। অর্থাৎ 2টা স্ট্র্যান্ডই কাজে লাগে কোড রাখার জন্য। আমি কি জিনিসটা বুঝাতে পারছি? কিন্তু মানে একটা স্ট্র্যান্ডে জিন আছে, ওইটার মুখোমুখি যে স্ট্র্যান্ড হয়তো সেটা অর্থহীন, মানে কোনো মিনিংলেস জিনিসও হতে পারে। আবার ওই উল্টা জিনিসটাও আর একটা জিনের পার্ট হতে পারে, ডিফারেন্ট একটা জিনের। আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, যেমন ধরেন এখানে বামে যে ছবিটা দেখানো হয়েছে, আমার মাউস পয়েন্টার দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, তো এখানে দেখেন, এখানে সিসিসি একটা দিয়েছে, তার সাথে জিজি আছে। তো এই স্ট্যান্ডটা ডিএনএর স্ট্যান্ডটা 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্যান্ড ডিরেকশনে, বাম থেকে ডানে। কিন্তু সেখান থেকে যখন আরএনএ হবে,
তখন সেটা কিন্তু 5 প্রাইম টু 3 প্রাইম আরএনএ সিনথেসিসও ওই ডিএনএ সিনথেসিসের মতো 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনই হবে, ঠিক আছে? তো এখন এটা যখন হচ্ছে তখন হচ্ছে এই জিজি থেকে সিসি হচ্ছে, তাহলে আহ, ইয়েটা আর কি এই এই যে এইটাকে টেমপ্লেট হিসেবে ইউজ করা হচ্ছে, এই জি 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 এটা খেয়াল করছেন? জি আর স্যার। হ্যাঁ, আর যখন এই উপরের এই স্ট্যান্ডটা থেকে টেমপ্লেট হচ্ছে তখন আর কি এটা তৈরি করেছে এই এই সিকোয়েন্সটা আবার সে অন্য স্ট্যান্ডের সাথে মিলে, মানে যে স্ট্যান্ড থেকে কপি হচ্ছে আরএনএটা মিলবে কার সাথে? তার অপোজিট স্ট্যান্ডের সাথে। এটা কি এই জিনিসটা কি মাথায় ঢুকছে? জি স্যার। হ্যাঁ, আরএনএ যে স্ট্যান্ড থেকে কপি করবে, কপি হবে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে, তার কোডটা মিলবে আসলে যে স্ট্যান্ড থেকে সে কপি করে নাই তার কমপ্লিমেন্টারি ছিল সেইটার সাথে মিলবে। এইটুকু মাথায় মানে ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের কাছে? জি স্যার, বুঝতে পারছি। হুম? আচ্ছা, ঠিক আছে। এখন আম, এইখানে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, এটা খেয়াল রাখেন। এটা আমরা পরে লেকচারের পরবর্তী অংশে এই কথাটা কিন্তু বারবার আর ব্যাখ্যা করা হবে না, ঠিক আছে? খেয়াল করেন, সেটা হচ্ছে যে এই যে ডিএনএ দেখেন এখানে উদাহরণ হিসেবে দুইটা স্ট্যান্ড এখানে দেখানো আছে। এর এই নিচের স্ট্যান্ড যেটা আছে, এই নিচের স্ট্যান্ডটার থেকে ট্রান্সলেশন হয়ে আরএনএ তৈরি হয়েছে, খেয়াল করছেন? এই যে টি এর মানে থাইমিনের জায়গায় অ্যাডেনিন, থাইমিনের জায়গায় অ্যাডেনিন, অ্যাডেনিনের জায়গায় ইউরাসিল, এই জায়গায় জি জায়গায় সি, সি জায়গায় জি, আবার টিটিটি আবার এর জায়গায় ইউরাসিল, এরকম আহ, জিনিসটা লক্ষ্য করেছেন এখানে এই স্ট্যান্ড থেকে আসছে। তাহলে এই স্ট্যান্ডটা মিলছে কোনটার সাথে বলেন তো? হ্যাঁ, স্যার অপোজিটটার সঙ্গে। অপোজিটটার সঙ্গে। এবং এই যে অপোজিট যেটার সাথে মিললো, মানে এই আরএনএ এর সাথে যেটা হচ্ছে গিয়ে মিলে গেল, এই ওই ওই ডিএনএ বা আরএনএ এর ওই স্ট্র্যান্ডটাকে বলে হচ্ছে প্লাস স্ট্র্যান্ড, প্লাস সেন্স বা পজিটিভ সেন্স। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা। আর যেখান থেকে সে অ্যাকচুয়ালি কপিটা করছে এবং ওইটার কমপ্লিমেন্টারি, সেটাকে হচ্ছে বলা হয় মাইনাস সেন্স বা নেগেটিভ সেন্স, ঠিক আছে? তাহলে এরপরে আমি যখন বলবো প্লাস সেন্স ডিএনএ, তখন কি বুঝবেন? স্যার এটা একটু বুঝি নাই স্যার, আরেকবার। আচ্ছা, স্যার একটু আবার বলেন। হ্যাঁ, স্যার বুঝতে এখানে পারিনি। ডিএনএ তো দুইটা স্ট্র্যান্ড, তার এট এ টাইম একটা স্ট্র্যান্ডে হচ্ছে গিয়ে কোনো একটা জিন থাকে, অন্য স্ট্র্যান্ডে ওর মুখোমুখি আরেকটা জিন থাকতে পারে, কিন্তু ওইটা তো ওই ওই অপোজিট স্ট্র্যান্ডে থাকবে না, কারণ ওটা তো কমপ্লিমেন্টারি সিকোয়েন্স, তাই তো? এইটুকু বুঝছেন? জি হ্যাঁ, স্যার। আচ্ছা। জি, এখন স্যার। মনে করেন এই যে ডিএনএ দুইটা স্ট্র্যান্ড দেওয়া আছে, এইখানে আমি উদাহরণ হিসেবে এই নিচের স্ট্র্যান্ডের থেকে ট্রান্সক্রিপশন হয়ে এই আরএনএটা হয়েছে, খেয়াল করেন এগুলো সব কমপ্লিমেন্টারি নিচের স্ট্র্যান্ডের, ঠিক আছে? নিচের স্ট্র্যান্ডটা সাথে এই আরএনএটা কমপ্লিমেন্টারি। এখন এই আরএনএটা কমপ্লিমেন্টারি তো নিচের স্ট্র্যান্ডের সাথে, কিন্তু হুবহু মিলছে কোনটার সাথে? উপরেরটার সাথে। উপরেরটার সাথে। তাহলে আরএনএ এর সাথে যে আরএনএ এমআরএনএ এর কথা বলা হচ্ছে, সেই এমআরএনএ এর সাথে হুবহু মেলে ডিএনএ যে স্ট্র্যান্ডটা, ওইটাকে বলে প্লাস বা পজিটিভ সেন্স স্ট্র্যান্ড। আর তার কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডটাকে বলে নেগেটিভ সেন্স স্ট্র্যান্ড। আমি কি জিনিসটা বুঝাতে পারছি? স্যার এখানে পুরোপুরি মিলতে উপরের যেটার সাথে মিল দেখানো হচ্ছে সেখানে তো ইউরাসিলটা নাই হ্যাঁ, স্যার। ওইটাই ওই শুধু টি এর জায়গায় ইউ, এইটুকু ছাড়া সিকোয়েন্সে স্যার। ডিফারেন্স নাই, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। জি, হ্যাঁ, স্যার। আচ্ছা। তাহলে প্লাস স্ট্যান্ড কোনটাকে বলে? যেটা স্যার মানে খুব বেশি মিল থাকবে, যে স্ট্যান্ডের সাথে বেশি পরিমাণে মিল থাকবে সেটাই বেশি হচ্ছে পরিমাণে না, প্লাস স্ট্যান্ড। পুরাপুরি মিল থাকবে, ঠিক আছে? পুরোপুরি মিল থাকবে। ওই ইউ আর টি এটাকে সেম ধরে নেওয়া হচ্ছে, ওটা ডিফারেন্ট ধরা আচ্ছা, হচ্ছে না, আচ্ছা। ঠিক আছে? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। হ্যাঁ। তাহলে প্লাস এই কথাটা পরে যখন আমি বলবো প্লাস স্ট্যান্ড, তাহলে আপনি সাথে সাথে কি বুঝে নিবেন? এরপরে আমি ক্লাসে এই লেকচারে বিভিন্ন জায়গায় এই কথাটা আসবে প্লাস স্ট্যান্ড, সেক্ষেত্রে আপনি কি বুঝবেন? বা পজিটিভ সেন্স স্ট্যান্ড কি বুঝবেন? পজিটিভ স্ট্যান্ড হচ্ছে স্যার যেটা স্যার সবচেয়ে বেশি মিল মানে সাদৃশ্যপূর্ণ স্ট্যান্ডটা, ডিএনএ সাদৃশ্যপূর্ণ স্ট্যান্ডটা হচ্ছে প্লাস স্ট্যান্ড। কিন্তু ওই স্ট্যান্ড থেকে কিন্তু ওই আরএনএটা ট্রান্সক্রিপশন হয়নি, হয়েছে তার কমপ্লিমেন্টারি থেকে। এর যে Complementary টা। কন্টেম্পোরারি সেটা থেকে সে কপি হয়েছে, এটাই বোঝাবে স্যার। হ্যাঁ, এর যে কমপ্লিমেন্টারি সেটা থেকে কপি, প্লাসটার থেকে কপি মানে হয় নাই, হয়েছে হয়নি। মাইনাসটার থেকে। মাইনাস থেকে। মাইনাস সেন্স থেকে মাইনাস সেন্স স্ট্যান্ড থেকে আরএনএ ট্রান্সক্রিপশন হয়, কিন্তু প্লাস সেন্স স্ট্যান্ডটা থেকে ট্রান্সক্রিপশন তাতে হয় না। সে বুঝতে পারছেন তো? প্লাস সেন্সের সাথে তার মিল থাকবে কিন্তু সে হ্যাঁ, কমপ্লিমেন্টারি অপরটা থেকে সে হচ্ছে ট্রান্সক্রিপশন হবে। হ্যাঁ। আচ্ছা, এইখানে যদি ওই উপরের স্ট্যান্ড থেকে ট্রান্সক্রিপশন হইতো,
তাহলে ওই আরএনএ এর ক্ষেত্রে প্লাস সেন্স স্ট্র্যান্ড কোনটা বলা লাগতো? উপরেরটা, স্যার নিচেরটা নিচেরটা? নিচেরটা হ্যাঁ, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খুবই খেয়াল রাখেন, মানে এই জিনিসটা পরবর্তীতে আসবে এবং এটা গুলানো যাবে না, খেয়াল থাকবে, ঠিক আছে। আর হচ্ছে প্লাস সেন্স স্ট্র্যান্ড সবসময় যে ডিএনএরই হতে হবে এমন না, আরএনএ থেকে আরএনএও সিনথেসিস হতে পারে, সেই ক্ষেত্রেও প্লাস মাইনাসের ব্যাপার আসবে, ঠিক আছে। স্যার সেই ক্ষেত্রেও কি এই প্রসিডিউরটা মানে প্রসিড করবে স্যার? হ্যাঁ, সেই ক্ষেত্রে কেমন হবে, মনে করেন একটা আরএনএ দেওয়া আছে, সেই আরএনএ থেকে আরেকটা আরএনএ কপি হলো, ঠিক আছে, সেই আরএনএ থেকে আরেকটা আরএনএ কপি হলো, দেখুন ওই তৃতীয় যে আরএনএটা কপি হয়েছে ওইটার সাপেক্ষে তখন প্লাস সেন্স হবে একদম প্রথমটা, ওই মাঝখানেরটা না, বুঝতে পারছেন? বুঝতে জি পারছি। স্যার। হ্যাঁ, ঠিক জি আছে। স্যার, মানে যেটার সাথে মিল থাকবে না ওইটা থেকেই হইছে, এটা বুঝাচ্ছি। হ্যাঁ, প্লাস বলতে এটাই বোঝানো হয়, এটা খেয়াল রাখেন, এই প্লাস সেন্স স্ট্যান্ড বলতে কি বোঝায়। আচ্ছা, এখন আরএনএ পলিমারেজে 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে ট্রান্সক্রিপশন করে কেন? যে কেউ একজন বলেন তো। ডিএনএ পলিমারেজ তো করে, আমরা দেখলাম, কারণটাও বুঝলাম যে এটিপি প্রুফ রিডিং এর সময় তা নাহলে এটিপি তার মানে খুঁজে পাবে না, চেইন টার্মিনেশন হয়ে যাবে। এখানে কি কারণে হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, ডিএনএ এর ক্ষেত্রে কিভাবে, কেউ একজন মানে বলেন তো, ডিএনএ এর ক্ষেত্রে কেন ডিএনএ পলিমারেজ কেন 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে যায়, মানে কপি করে আর কি, এই মানে সিনথেসিস করে ডিএনএ পলিমারেজ? স্যার গত লেকচারে এই জিনিসটা বুঝতে পারিনি আসলে, যে কেন 5 থেকে 3 তেই যায়, 3 থেকে 5 হলে আচ্ছা সমস্যাটা কি? আচ্ছা, ঠিক আছে, ওটা আমি তাহলে পরে ক্লারিফাই করবো। আপাতত অন্য যে কোনো একজন যে বুঝছেন সেরকম কেউ একজন একটু কাইন্ডলি রেসপন্স করেন প্লিজ। স্যার এটিপি সাপ্লাই পায় না স্যার, এরকম একটা ব্যাপার থাকে স্যার, মানে এনার্জি ডিপ্রাইভেশনের একটা ব্যাপার থাকে। স্যার ওই যে 5 স্যার to 3 ফসফেট এন্ডা 5 প্রাইমে থাকে স্যার, সেখান থেকে এটিপি সিনথেসিস হয়। 3 আচ্ছা প্রাইমে তো ফসফেট থাকে না। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এটা আমি দরকার হলে পরে আবার এক্সপ্লেন করে দিব। তো মেইন ব্যাপার হচ্ছে যে যদি 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশনে সিনথেসিস হয়, সেই ক্ষেত্রে একবার ওই ওটা লেগে যাওয়ার পরে ওই মানে ট্রিপল ফসফেটটা তো হচ্ছে 5 প্রাইম এন্ডে থাকে, সুতরাং ওই দিকেই সে মুখ করে বসে থাকবে। ওইটা প্রুফ রিডিং বা কোনো কারণে যদি একদম লাস্ট নিউক্লিওটাইড আউট হয়ে যায়, তাহলে নতুন নিউক্লিওটাইড বসানোর জন্য আর এনার্জি সোর্স খুঁজে পাওয়া যাবে না। এটাই হচ্ছে কি ঝামেলা, আরো কিছু ঝামেলা আছে, এটা একটা মেইন ঝামেলা, ঠিক আছে। তো আরএনএ পলিমারেজের ক্ষেত্রেও ঠিক একই লজিক প্রযোজ্য। ডিএনএ এর একটার পাশে আরেকটা নিউক্লিওটাইড বসাইতে এনার্জি লাগে, আরএনএ কি ফ্রি? হ্যাঁ, আরএনএ কি ফ্রি পাওয়া যায়? এনার্জি লাগবেই। আর আরএনএ চেইন সিনথেসিস করতে ঠিক একই রকম এনার্জি লাগে। ওইটাও ট্রিপল ফসফেট মানে নিয়ে ঘুরে বেড়ায়, বসার সময় দুইটা ফসফেট আউট হয়, একই পরিমাণ এনার্জি লাগে, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, সুতরাং এখানেও একদম সেম জিনিসটাই প্রযোজ্য, এনার্জিটাই কারণ এখানে। আচ্ছা, এখন একটা জিনিস একটু এখানে একটা উদাহরণ হিসেবে দেখেন যে দুইটা স্ট্যান্ড এখানে ইকুয়ালে দেখানো হয়েছে। দুইটা স্ট্যান্ডে ধরেন কমপ্লিমেন্টারি তো একটা আরেকটা, কিন্তু জিনের ডিস্ট্রিবিউশনটা খেয়াল করেন। কোন জিন হয়তো এই উপরের স্ট্যান্ডটাতে আছে, কোন জিন এ নিচের স্ট্যান্ডটাতে আছে, জিন বি সি, আবার ডি ই এগুলো আবার উপরের স্ট্যান্ডে আছে, ই এফ এটা আবার নিচের স্ট্যান্ডে আছে। সুতরাং দুই স্ট্যান্ডেই ভাগে যোগে জিন থাকে। এইটুকু জিনিসটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, জি স্যার। জি স্যার। স্যার হ্যাঁ। কিন্তু মুখোমুখি কোনো জিন নাই দেখলাম স্যার, মানে এটাই বলছিলেন স্যার শুরুতে যে মুখোমুখি কোনো জিন থাকবে না। না, তা থাকবে না বলিনি, মুখোমুখি জিন থাকার সম্ভাবনা কম, কারণ একটা জিন হচ্ছে গিয়ে একদম হুবহু মুখোমুখি বসার সম্ভাবনা কম, একটু ওভারল্যাপ থাকতে পারে, কিন্তু একদম হুবহু কারণ একটা জিন তো একটা মিনিংফুল জিনিস, যেটা হচ্ছে গিয়ে প্রোটিন বা কোনো একটা নির্দিষ্ট কোড করতেছে, তার মুখোমুখি কমপ্লিমেন্টারি সিকোয়েন্স যেটা, সেটাও একই সাথে ইউজফুল জিনিস হবে, এই সম্ভাবনাটা খুব কম, ঠিক আছে। স্যার তাহলে জি, স্যার। বোঝালো যে মুখোমুখি যে দুইটা থাকবে, একটা তো হচ্ছে রিয়েল আর একটা হচ্ছে কন্টেম্পোরারি। তো যে একটা কমপ্লিমেন্টারি হচ্ছে অ্যাক্টিভ থাকবে, হ্যাঁ একটা অ্যাক্টিভ থাকবে আর একটা হচ্ছে হ্যাঁ। ইনঅ্যাক্টিভ থাকবে, আচ্ছা, এরকম। এখন মনে করেন জিন এ, ঠিক আছে, এখানে জিন এ যে বসানো হয়েছে, এখানে খেয়াল রাখেন যে এখানে যখনই আপনি কোনো ডাটাবেস বা বইপত্র বা কোনো রেফারেন্সে যে আপনি কোনো জিনের লোকেশন দেখবেন, জিনের লোকেশনটা সবসময় প্লাস স্ট্যান্ডে দেখানো থাকে, ঠিক আছে, এটাই নিয়ম। হ্যাঁ, প্লাস স্ট্যান্ডে, তার মানে এখানে যে জিন এ উপরের স্ট্যান্ডে দেখানো হয়েছে, এটা ট্রান্সক্রিপশন হবে কোন জায়গা থেকে?
ট্রান্সক্রিপশন হবে নিচেরটা থেকে। নিচেরটা থেকে। বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। জিন বি এইটা সবসময় প্লাস স্ট্যান্ডে জিন ইন্ডিকেট করা হয়, তাহলে ট্রান্সক্রিপশন হবে কোনটা থেকে? এটা থেকে। বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ, আপনি ইন্টারনেটে বিভিন্ন জিন ডেটাবেজ আছে যেখানে পৃথিবীর সবাই মানে কোনো জিনিসের জেনোম সিকোয়েন্স করা থাকলে সেটা দেখতে পারে, বা জিনের সিকোয়েন্স দেখতে পারে। সবসময় জিনের সিকোয়েন্সে প্লাস স্ট্যান্ড দেখানো থাকে সবসময়। বুঝতে পারছেন কথাটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। স্যার তাহলে কি এক একটা জিনের জন্য প্লাস স্ট্রেন্ড এক একটা হবে, ভিন্ন ভিন্ন হতে পারে? হ্যাঁ, প্লাস স্ট্যান্ডটাই তো হচ্ছে, হ্যাঁ, এক একটা জিনের জন্য প্লাস স্ট্যান্ড হিসেবে কনসিডার করা হবে কোন পাশে জিনটা আছে সেটার উপরে ভিত্তি করে। ঠিক আছে? হ্যাঁ, বুঝছি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তার প্লাস স্ট্যান্ডের কনসেপ্টটা এখানে আবারও আসছে আরো সামনে আসবে। মাথায় ঢুকতেছে তো জিনিসটা? আপনি কোন জিন ডেটাবেজে যে যখন দেখবেন যে এই জিনের সিকোয়েন্স এইটা, তখন কিন্তু সেখানে প্লাস স্ট্যান্ডের সিকোয়েন্সটা দেওয়া থাকে। এইটাই নিয়ম। মানে এখন চাইলে সবাই মাইনাস স্ট্যান্ডও দিতে পারতো, কিন্তু সবাই মিলে ঠিক করেছে যে কনফিউশন হবে, একবার প্লাস একবার মাইনাস এই দিতে থাকলে আমরা সবসময় জিন বুঝাতে ওই জিনের সাপেক্ষে প্লাস স্ট্যান্ড যেটা সেটাই দিব। আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পারছি? জি হ্যাঁ? স্যার। আচ্ছা, মানে স্যার জিনটা আসলে তার অপোজিট স্ট্যান্ড থেকে ট্রান্সক্রিপশন হয়েছে, আসছে। আসছে। যখনই আপনি ইন্টারনেটে পাবেন ডেটাবেস, এইটা কেন করা হয়েছে বলেন তো? এইরকম উল্টা করে কেন মানে জিনিসটা কান পেঁচায় নাক ধরার মতো করে এই পদ্ধতিটা কেন ফলো করা হচ্ছে? কারণ স্যার সিকোয়েন্সটা তো প্লাস সেন্স যেটা সেটার সাথেই মিলে, এইজন্য। হ্যাঁ, এই জন্য। মানে তার জন্য, তা না হলে আপনার প্রত্যেকবার আরএনএটা কি সেটার জন্য নতুন করে আবার সব উল্টায় উল্টায় দেখতে হবে, ঝামেলা একটা। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, আর এই ক্ষেত্রে শুধু টির জায়গায় ইউ বসালেই আপনার আরএনএটা কি এটা পেয়ে যাচ্ছেন। বুঝা গেছে প্লাস স্ট্যান্ডের সুবিধা? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। এখন ট্রান্সক্রিপশন যখন হয়, ঠিক আছে, ট্রান্সক্রিপশনের সময় আহ, ইয়াটা মানে এই যে ডিএনএ এর কোন একটা স্ট্যান্ডের সাথে যখন হচ্ছে কি আরএনএ বাইন্ড করে, তখন সে যেখানে বাইন্ড করে ওই জায়গাটাকে বলে হচ্ছে গিয়ে প্রোমোটার। এখানে প্রোমোটারের এক্সাম্পল হিসেবে টাটা বক্স একটা এক্সাম্পল দেওয়া আছে। এগুলো আসলে একটা সিকোয়েন্স যেখানে হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম বাইন্ড করতে পারে। ঠিক আছে, এখন আরএনএ পলিমারেজ এনজাইম বাইন্ড করে বসে তার খানিকটা কাজ করার জন্য তো একটু স্পেস লাগবে। বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে। তাহলে যেখানে বসে এক্স্যাক্টলি সেই নিউক্লিওটাইড থেকে হচ্ছে ট্রান্সক্রিপশন শুরু হয় না, আর একটু পর থেকে শুরু হয়। এটা বুঝতে পারছেন তো? ইয়েস স্যার। হ্যাঁ, এখন এখানে স্টার্ট মানে ট্রান্সক্রিপশন স্টার্ট হলো, তারপরে সেটা ওই 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে মুভ করতে থাকবে। ঠিক আছে, এখন এনহ্যান্সার টাইপের মানে সাইট থাকতে পারে। এনহ্যান্সার সাইট গুলো সাধারণত অনেক দূরে থাকে। তাহলে এত দূরে থেকে সে রেগুলেট করে কি করে যে আরএনএ পলিমারেজ কাজ করতে পারবে কি পারবে না? ঠিক আছে, সেটা হলো ডিএনএটা তো আসলে কয়েলড অবস্থায় থাকে, তাই না? সুতরাং আপনি সোজা করে সুতাটা ধরলে যেটা অনেক দূরে, পেঁচানো আকারে ধরলে ওটাই কিন্তু ঠিক পাশেই দাঁড়ায়। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ, সে 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 এক প্যাচ ঘুরে এসে ঠিকই ওই একটা প্রোটিন সহযোগিতায়, যেমন এনহান্সারের সাথে অ্যাক্টিভেটর প্রোটিন বাইন্ড করতে পারে। তো এনহান্সারের সাথে একটা প্রান্ত অ্যাক্টিভেটর প্রোটিনের সাথে বাইন্ড করে, আর একটা প্রান্ত হচ্ছে মেডিয়েটরের সাথে বাইন্ড করে, আর সেই মেডিয়েটর আবার বাইন্ড করে হচ্ছে আরএনএ পলিমারেজের সাথে, পলিমারেজ মানে এবং এই ট্রান্সক্রিপশন কমপ্লেক্সের সাথে। ঠিক আছে, তাহলে এইভাবে জিন এক্সপ্রেশন হেল্পও করতে পারে। আবার এনহান্সারের জায়গায় যদি থাকে রিপ্রেসর বা সাপ্রেসর, সেই ক্ষেত্রে আবার এই এই প্রোটিন বাইন্ডিং এর চেইনের মাধ্যমে সেটা আবার ইনহিবিটও করতে পারে, যে সে আরএনএ পলিমারেজকে আগাইতে দিবে না। বোঝা গেছে জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এটা আরেকবার বললে ভালো হয় স্যার। লাস্টেরটা আরেকবার বলেন। আচ্ছা। এখানে তো এনহ্যান্সার দেখানো হয়েছে, অর্থাৎ যেটা হচ্ছে এই ট্রান্সক্রিপশনকে ফ্যাসিলিটেট করে, ঠিক আছে, স্টিমুলেট করে, কিন্তু ইনহিবিট করে সেই জিনিসও একদম সেম মেকানিজমে কাজ করতে পারে। সেই ক্ষেত্রে প্রোটিনগুলো হচ্ছে আরএনএ পলিমারেজকে আগাইতে দিবে না, প্রিভেন্ট করবে, এমন ভাবে বাইন্ড করে থাকে। সেই ক্ষেত্রে সেগুলো জিন ইনহিবিশনের কাজ করবে। এখানে ইনহিবিশন না, এখানে এনহ্যান্সমেন্টের উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু সেম কথাটা উল্টা ক্ষেত্রেও হতে পারে। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ,
আচ্ছা, তাহলে এনহ্যান্সারটাও একটা ডিএনএ সিকোয়েন্স, প্রোমোটারও থাকে ডিএনএ সিকোয়েন্স। এটা কিভাবে কাজ করবে নির্ভর করবে সেটার সাথে কোন প্রোটিন এসে বাইন্ড করতেছে তার উপরে। ঠিক আছে? জি জিনিসটা স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে অনেকটা হচ্ছে গিয়ে মনে করেন আপনার বাসার রুমের সুইচ এবং ধরেন ফ্যান লাইট এসব অ্যাপ্লায়েন্সের মতো। সুইচের মতোই আছে, ফ্যানের মতোই আছে। কোন সুইচ টিপলে কোন ডিভাইসটা চালু হবে সেটা নির্ভর করবে আপনার ওয়্যারিং এর উপরে, ভেতরে কানেকশন দিচ্ছেন কোনটার সাথে কোনটা তার উপরে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো এখন এইখানে এই এনহ্যান্সার বা প্রোমোটার রিজিয়ন গুলো তাদের মতোই আছে, তারা তাদের মতোই থাকবে, কিন্তু নির্ভর করবে এদের মাঝখানে কানেক্ট করার জন্য যে প্রোটিন গুলো সে বাইন্ড করতেছে, এই অ্যাক্টিভেটর মিডিয়েটর এইসব এইগুলোর উপরে নির্ভর করবে এরা কি এই ট্রান্সক্রিপশনটাকে হেল্প করবে নাকি বাধা দিবে। বোঝা গেছে কথাটা? জি স্যার। Yes, sir. হ্যাঁ, আচ্ছা, আরো অনেক ব্যাপার স্যাপার আছে ডিএনএ স্যার ডবল। এখানে প্রমোটারটা স্যার ওই যে ট্রান্সক্রিপশনের পয়েন্টটা থেকে দূরে, এটার কারণটা কি স্যার? প্রোমোটার মানে কিন্তু টাটা বক্স, এনহ্যান্সারের সাথে প্রোমোটার গুলে ফেলেন না। ঠিক আছে? না না স্যার, এনহ্যান্সার ভুলাচ্ছি না স্যার, এটা আলাদা হ্যাঁ, কোশ্চেন। আচ্ছা আমি হ্যাঁ, ছবিতে টাটা যেটা আচ্ছা দেখছি। প্রোমোটার হচ্ছে গিয়ে বেসিক্যালি এই যে আরএনএ পলিমারেজ এবং অন্যান্য যেসব প্রোটিন থাকে যেগুলো ট্রান্সক্রিপশন সরাসরি করে, ঠিক আছে, জি স্যার। সেগুলার বাইন্ডিং সাইট। ঠিক আছে? এখন ও বাইন্ড করার পরে ওর তো একটা ওর আয়তন তো শূন্য না, তাই না? বিন্দুর মতো একটা শূন্য না তো, ওর তো একটা ভলিউম আছে। তাহলে ওর কাজ করার জন্য খানিকটা জায়গা লাগে, এই জন্য ও যেখানে বসে প্রোমোটার রিজিয়নের তার থেকে খানিকটা পর থেকে সে ট্রান্সক্রিপশন শুরু করতে পারে, কারণ বাকিটুকু সে বসে থাকে, ওইটুকু তার ওই জায়গাটুকু সে নিজেই অকুপাই করে থাকে। বুঝতে বুঝতে পারছেন? পারছি স্যার এখন। জি হ্যাঁ স্যার, এখন বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এই যে মাঝখানে আর কি যাক এটা পরে আসবে, তবে এইটুকু বুঝতে পারলে আপাতত হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, ডিএনএ আর আরএনএ এর মধ্যে আমরা এতক্ষণ দেখছি যে থাইমিন ইউরাসিল এই একটা হচ্ছে বেইজের ডিফারেন্স আছে, সুগারেরও ডিফারেন্স আছে। কেউ বলতে পারবেন সুগারের ডিফারেন্সটা কি? রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। হ্যাঁ, তো এমনিতে খেয়াল করেন, কমনটা আগে দেখি, আনকমনটা পরে। কমনটা হচ্ছে গিয়ে এই যে 1 থেকে 5 পজিশন দেখেন সেট করা আছে, এখানে সেই যে CH2 যে গ্রুপটা আছে, এই গ্রুপের সাথে হচ্ছে গিয়ে ফসফেট বাইন্ড করে একটা এন্ডে, এই জন্য 5 প্রাইমটাকে ফসফেটওয়ালা প্রান্ত বলা হচ্ছে চেইনের। ঠিক আছে? আর 3 যেটা, এটা হচ্ছে পরবর্তী আর কি ফসফেটের সাথে বাইন্ড করবে, এই হাইড্রোক্সিল 3। এই জন্য এই প্রান্তটাকে বলা হচ্ছে 3 প্রাইম, কারণ লাস্ট যেটা থাকবে ওর সাথে তো ফসফেট থাকবে না, সে হাইড্রোক্সিল উন্মুক্ত অবস্থায় থাকবে 3 তে। আর 5 প্রাইমে CH2 এর সাথে যে ফসফেট থাকবে, এই জন্য 5 প্রাইমটা ফসফেট আর 3 প্রাইমটা হচ্ছে হাইড্রোক্সিল এন্ড কোনো একটা চেইনের ক্ষেত্রে। এটুকু পর্যন্ত তো আপনি আপনারা বুঝছেন, ডিএনএ এবং আরএনএ দুটার ক্ষেত্রেই কিন্তু সেম 5 আর 3 প্রাইম এই বুঝায়। ঠিক আছে? এটা বুঝছেন তো যেটা বললাম এখন? জি স্যার। হ্যাঁ, এখন পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে 2 নাম্বার পজিশনে। এই 2 নাম্বার পজিশনে দেখেন ডিএনএটা অর্থাৎ ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে হচ্ছে ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে এখানে কি আছে? একটা হাইড্রোজেন। ঠিক আছে? আর রাইবোজের ক্ষেত্রে যেটা আছে একটা হাইড্রক্সিল। এখন হাইড্রক্সিল থেকে হাইড্রোজেনের ডিফারেন্স কি? একটা অক্সিজেন কম নাকি? হ্যাঁ জি জি স্যার। স্যার। হ্যাঁ, একটা অক্সিজেন কম, এই জন্য এটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ। বোঝা গেছে? হ্যাঁ, ডিঅক্সিরাইবোজ মানে ডি মানে নাই, অক্সি মানে অক্সিজেন। তার মানে যে রাইবোজ, শুধু রাইবোজ বললে সেটা হচ্ছে রাইবোজ সুগার বললে সেটা হচ্ছে আরএনএটা বোঝায়, ওর মধ্যে ওই হাইড্রোক্সিল আছে, কিন্তু এই অক্সিজেনটা একটা অক্সিজেন কম আছে হচ্ছে এটাতে। আরো ক্লিয়ারলি বললে 2 নম্বর পজিশনে একটা অক্সিজেন কম আছে, সুতরাং এটার নাম হচ্ছে 2 ডিঅক্সিরাইবোজ, বা সংক্ষেপে অনেক সময় শুধু ডিঅক্সিরাইবোজ বলে, 2 না বলে। বুঝতে পারছেন তো জিনিসটা? হ্যাঁ, আচ্ছা, এখন এইটার সাথে এই স্ট্রাকচারের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে অক্সিজেন গ্রুপটা এইটা কিন্তু হচ্ছে গিয়ে একটা অ্যাক্টিভ গ্রুপ তুলনামূলকভাবে হাইড্রোজেনের, মানে হাইড্রোক্সিল গ্রুপটা শুধু হাইড্রোজেনের তুলনায় বেশি অ্যাক্টিভ। এটা তো বুঝছেন। অক্সিজেন কিন্তু নিউক্লিওফাইল, মানে হচ্ছে অক্সিজেন অ্যাটমটা সে কিন্তু একটা মানে পজিটিভ, তার কিন্তু একটা উইক নেগেটিভ চার্জ থাকে। OH গ্রুপের একটা উইক নেগেটিভ চার্জ থাকে, এটা জানেন তো? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, উইক নেগেটিভ একটা চার্জ থাকে, ঠিক আছে, OH গ্রুপের। আর শুধু এইচ এর অতটা স্ট্রং পজিটিভ চার্জ থাকে না নরমালি। ঠিক আছে? বা যদি কিছু থেকেও থাকে, এখানে একটা কার্বন আছে, যেটা কার্বন তো লেখে নাই, কিন্তু কার্বনটা সেই চার্জ নিউট্রালাইজ করার জন্য যা করার দরকার তাই করে বসে থাকে। সুতরাং এইচটা মোটামুটি মানে অতটা স্ট্রং না।
কিন্তু ওএইচটা হচ্ছে গিয়ে রিলেটিভলি আর কি একটা ইন্টারাকশন করে, যে কারণে আর একটা সমস্যা হচ্ছে যে ওএইচ অক্সিজেন একটা বড় একটা মানে ইয়ে আর কি অ্যাটম, তাই না? এখানে থাকার কারণে ওই ডাবল হেলিক্স হওয়ার মতো স্পেস পায় না, ঠিক আছে, এবং হলেও সেটা স্টেবল হয় না, ঠিক আছে। আরএনএ যে আনস্টেবল এবং ডাবল হেলিক্স তৈরি করতে পারলেও সেভাবে সে বেশিক্ষণ অবস্থান করতে পারে না, তার মূল কারণ হচ্ছে তার এই 2 নম্বর পজিশনে একটা বিশাল গাম্বুস মার্কা একটা ওএইচ বসে আছে। জিনিসটাকে বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন তো সবাই নাকি? স্যার আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা, ডিফারেন্সটা হচ্ছে কি এইচ আর ওএইচ এর। ওএইচ একটা বড় গ্রুপ, এর একটু নেগেটিভ চার্জও থাকে এবং এটা রিঅ্যাক্টিভ, অর্থাৎ হচ্ছে রাইবোজের যেটা আরএনএ যে সুগার, সেটা এমন যেটাতে হচ্ছে ডাবল হেলিক্স তৈরি করতে গেলে আটকে যাবে। এত বড় স্পেস নিয়ে পাশাপাশি দুইটা ব্যাকবোন বসতে গেলে একটা আরেকটার মুখোমুখি সংঘর্ষ মানে হয়ে যায়, খুব স্টেবল থাকে না, এবং ইটসেলফ একটা আর কি নেগেটিভ হালকা চার্জ থাকে, সুতরাং সেটাও তার একটা মানে আনস্টেবল হওয়ার কন্ট্রিবিউট করে। সুতরাং আরএনএ রিলেটিভলি লেস স্টেবল ডিএনএ তুলনায়, এবং ডাবল হেলিক্স তৈরি করতে মানে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি হতে পারে, কিন্তু ডিএনএ এর মতো অত সুন্দর করে হেলিক্স ফরমেশনে হয় না। বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটুকু বুঝতে পারছেন তো? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এখন এখানে বিভিন্ন টাইপের আরএনএ দেওয়া হয়েছে, এগুলো আপনারা অলরেডি জানেন, এবং এই প্রেজেন্টেশন দিয়ে দিব, আপনারা দেখে নিন এই কোন টাইপের আরএনএ কি করে। পরীক্ষার জন্য একটা প্রশ্ন, সেজন্য আমি স্লাইডটা রাখলাম, আপনারা পড়ে পরীক্ষা আসলে লিখে দিন, কিন্তু এগুলো তো আপনারা অলরেডি পড়েছেন, ঠিক আছে। পরের স্লাইডে চলে গেলাম। আচ্ছা, এখন টিপিক্যাল ইউক্যারিওটিক জিন, এইটার কি কি পার্ট থাকে সেটা আমরা একটু দেখলাম। এখানে আর একটা ডায়াগ্রামে মানে কম্প্যাক্ট আকারে দেখানো হয়েছে, ঠিক আছে। এই যে এখানে যেটা এই যে ক্যাট বক্স, ডাটা বক্স, এই যেগুলো, এগুলো তাহলে কি বলে এই জায়গাটাকে বলেন? প্রোমোটার রিজন। হ্যাঁ, তারও থেকে ওই যে এখানে দুইটা বাঁকা দাগ দিয়ে ফাঁকা দিয়ে বোঝানো হয়েছে এটা মেলা দূরে, এই জন্য কেটে কাছে নিয়ে এসে এটা ইন্ডিকেট করার জন্য এই যে বাঁকা মানে দুইটা অবলিক চিহ্নের মতো দিয়ে মাঝখানে ফাঁকা দেয়, এটা বোঝায় যে এটা অনেক আপস্ট্রিম, কয়েকশো কয়েক হাজার আপস্ট্রিমে। এইখানে কি থাকে? এনহ্যান্সার, কখনো কখনো সাইলেন্সারের জন্য থাকতে পারে, ঠিক আছে। তো এখন স্যার এই সাইলেন্সার রিজন কি স্যার? যখন ইনহিবিট করা দরকার এই প্রসেসটাকে তখন এই জন্য সাইলেন্সার রিজন? হ্যাঁ, যখন ইনহিবিট করবে তখন সাইলেন্সার রিজন বলতে হবে, তখন তো এনহ্যান্সার বলতে পারবেন না। ঘটনা আসলে খুব ডিফারেন্ট না মানে সিকোয়েন্সের দিক থেকে, ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে এত দূরে কেন এনহ্যান্সার বা সাইলেন্সার রিজন? সে অত দূরে বসে এখানকার মানে প্রমোটারকে কি করে রিজিয়নে বসে থাকা আরএনএ পলিমারেজ এবং অন্যান্য প্রোটিন গুলোর সাথে ইন্টারাকশন করবে কি করে এত দূরে থাকা সিকোয়েন্সে, মানে দুই এন্ডে 5 প্রাইম এন্ড বা 3 প্রাইম দুই দিকেই থাকতে পারে এনহ্যান্সার বা সাইলেন্সার, এত দূর থেকে কিভাবে কন্ট্রোল করবে? হ্যাঁ, বলেন তো। স্যার ওই যে ডাবল কয়েল ডাবল কয়েল হলো কাছাকাছি থাকে। হ্যাঁ, কাছাকাছি থাকে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আর প্রমোটারের পরে ট্রান্সক্রিপশন শুরু হওয়ার একটা রিজন থাকবে, তারপরে এটা একটা টিপিক্যালি মানে জিন থাকবে, একটা জিনের মধ্যে কিছু কিছু জায়গা হচ্ছে গিয়ে কোডিং এ ব্যবহৃত হবে, মানে ট্রান্সলেশন বা প্রোটিন আসবে, কোন কোন জায়গা থেকে প্রোটিন আসবে না, সেগুলো প্রোটিন যেগুলো থেকে আসবে সেগুলোকে কি বলে? এক্সন। এক্সট্রন না, এক্সন, ঠিক আছে। এক্সন কথাটা আসছে হচ্ছে প্রোটিন এক্সপ্রেস করে, ঠিক আছে, এখান থেকে, ঠিক আছে, এক্সপ্রেস থেকে আসছে এক্সন। আর এক্সন গুলোর মাঝখানে মাঝখানে জায়গাগুলোকে কি বলে? ইন্ট্রন স্যার। ইন্ট্রন। ইন্ট্রন গুলো হচ্ছে কি করে? ওই ইন্ট্রনের নাম ইন্ট্রন কেন? এক্সন তো এক্সপ্রেস করে, প্রোটিন এক্সপ্রেস, সেখান থেকে এক্সন। আর ইন্ট্রনকে বলা হয় ইনঅ্যাক্টিভ রিজিয়ন, এরকম একটা নাম থেকে মানে ইন্ট্রন বলে, ঠিক আছে। বুঝছেন জিনিসটা? হ্যাঁ, স্যার একটু আবার বলেন। এক্সন হচ্ছে এক্সপ্রেস করে, প্রোটিন এক্সপ্রেস করে, ওখান থেকে প্রোটিন আসবে, এটা হচ্ছে এক্সন। আর ইন্ট্রন গুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ, এই জন্য ইন্ট্রন, ইনঅ্যাক্টিভ ইন্ট্রন, ঠিক আছে। বুঝা গেছে কথাটা? ওই জায়গাগুলো থেকে প্রোটিন কোডিং হবে না। এখানে এক্সন যেটাকে দেখানো হচ্ছে এটা হচ্ছে ওই যে সবুজ কালির যে হ্যাঁ, সবুজ রংগুলা, আর পিঙ্ক গুলা হচ্ছে ইন্ট্রন হিসেবে দেখানো হচ্ছে। হ্যাঁ, আর এই গ্রে কালার বা ধূসর রঙের দুই পাশে, ছাই রঙের দুই পাশে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে 5 প্রাইম নন কোডিং সিকোয়েন্স আর 3 প্রাইম নন কোডিং সিকোয়েন্স। অর্থাৎ এই কিছু একটা পার্ট থাকে যেখানে কোনো কোডিং হয় না, ঠিক আছে, মানে প্রোটিন মানে আর কি
এক্সনও না ইন্ট্রনও না আসলে ওইটা, বুঝতে পারছেন? স্যার স্যার তাহলে ইন্ট্রনকে ইনঅ্যাক্টিভ বলা হচ্ছে, এটাও তো স্যার এটা কোডিং নন কোডিং এরিয়া থেকে কি কেন আলাদা স্যার? মানে এটাও তো ইনঅ্যাক্টিভ থাকে না হ্যাঁ, স্যার? এইটা কেন আলাদা, আপনি ঠিক ভালো প্রশ্ন করেছেন যে হচ্ছে 5 প্রাইম এন্ডেও একটা অংশ থাকে যেখান থেকে প্রোটিন সিনথেসিস হয় না, 3 প্রাইম এন্ডেও কিছু একটু পার্ট থাকে যেখান থেকে কোনো প্রোটিন সিনথেসিস হয় না, আবার মাঝখানে যেগুলো থাকে সেটা হচ্ছে গিয়ে ইন্ট্রন বলে। আসলে দুই এন্ডের ওইটাকে ইন্ট্রন বলে না, দুই এন্ডে যে দুটো পার্ট থাকে এগুলো বলে হচ্ছে 5 প্রাইম ইউটিআর, 3 প্রাইম ইউটিআর। আর এক্সন গুলোর ফাঁকে ফাঁকে যে মানে নন কোডিং এরিয়া গুলো বসছে সেগুলোকে বলে ইন্ট্রন। ঠিক আছে? মানে স্যার এটার কি কোনো সিগনিফিকেন্স আছে যে এটাকে আলাদা করে ইন্ট্রন বলার কি কোনো কারণ আছে নাকি? এমনিতেই যেহেতু ওই এক্সনের রিজনের ভিতরে নন কোডিং এরিয়া পড়ছে এই জন্য এটাকে ইন্ট্রন, মানে না, কোনো এই দুটো ফাংশনাল কোনো ফাংশনাল ডিফারেন্স, থ্যাংক ইউ, প্রশ্নটা খুব সুন্দর। ফাংশনাল ডিফারেন্স আছে, তবে ফাংশনাল ডিফারেন্স আছে কিন্তু প্রোটিন কোডিং এর দিক দিয়ে চিন্তা করলে ইন্ট্রন আর নন কোডিং সিকোয়েন্স প্রোটিন কোডিং এর পার্সপেক্টিভ থেকে একই। ওই ইন্ট্রনেও কোনো প্রোটিন কোডিং হচ্ছে না, আর নন কোডিং সিকোয়েন্স বা ইউটিআর যেগুলো আনট্রান্সলেটেড রিজন বলে, আনট্রান্সলেটেড রিজন 5 প্রাইম এগুলো তো হচ্ছে না। কিন্তু তার মানে এই না যে দুটো কাজ একই, ওটা আমরা পরে দেখবো। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এই পর্যন্ত বুঝছেন তো সবাই নাকি যে হচ্ছে কি কি মানে 5 প্রাইম ইউটিআর আর ইন্ট্রনের পার্থক্য কি, এক্সন কি জিনিস, এগুলো তো বুঝছেন? ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। আর এটা খেয়াল করে দেখেন যে একটা জিন একটা জিন কিন্তু অনেক লম্বা হয়, তার মধ্যে এনহ্যান্সারটাও ইনক্লুডেড থাকে, প্রোমোটার ইনক্লুড থাকে, 5 প্রাইম আর কি ইউটিআর ইনক্লুড থাকে, এক্সন সব ইনক্লুড থাকে, মানে পুরো জিনের মধ্যে একটা খুব ছোট্ট অংশ থেকে আসলে প্রোটিন হয়। এই জিনিসটা খেয়াল করছেন? জি স্যার, শুধু হ্যাঁ হ্যাঁ, এক্সন থেকে হয় স্যার? এক্সনের কোড থেকে প্রোটিন হয়, বাকি জিনিসগুলা কিন্তু সব সাপোর্টিং ম্যাটেরিয়াল। ঠিক আছে? মেইন প্রোটিনটুকু যেটা হয় সেইটুকুর জায়গা কিন্তু পুরা জিনের সাপেক্ষে একদম একদম কম, একদমই কম। এটা ইউক্যারিওটিক জিনের ক্ষেত্রে প্রযোজ্য, প্রোক্যারিওটিক বা জিন বা ভাইরাল জিনের ক্ষেত্রে আবার ঘটনা একটু অন্যরকম। তবে ইউক্যারিওটের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে জিন যত বড়, এক্সন তার খুবই কম অংশ জুড়ে থাকে। ঠিক আছে? এরকম ক্লিয়ার হয়েছে তো? জি হ্যাঁ, স্যার। আচ্ছা। হ্যাঁ, জিন কিন্তু পুরাটাই জিন, আপনি ভাবেন না যে জিন শুধু এই যে মাঝখানের এই যে গ্রে পিঙ্ক গ্রিন এরিয়া, এটা না। জিন কিন্তু একদম সে এক প্রান্তের এনহান্সার থেকে শুরু হয়ে আরেক প্রান্তের এনহান্সার পর্যন্ত পুরাটা, বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, আচ্ছা। এখন জেনেটিক কোডের এই যে চার্টটা, এটা আপনারা আগেও দেখেছেন, তা আমি একটু মনে করাই দেই। এই যে আপনারা তো জানেন যে হচ্ছে মেসেঞ্জার আরএনএ তে তিনটা করে যে বেজ থাকে, ওই বেজ গুলার ওই সিকোয়েন্সটা একটা পার্টিকুলার অ্যামিনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো এখন ফার্স্ট বেস কি হবে, সেকেন্ড বেস কি হবে, থার্ড বেস কি হবে, এগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড বলা হয়েছে কোন ডিরেকশনের উপর ভিত্তি করে? কোন দিক থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড? 5 প্রাইম টু 3 প্রাইম। 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে। ঠিক আছে? তো মানে এই যে যেমন এর মধ্যে তিনটা মানে আমাদের চারটা কোড, সেটা তিনটা করে বসলে 2 টু দি পাওয়ার 4 64টা হতে পারে, মানে 2 সরি 4 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 3 64 মানে 4 4 16 4 16 64 এরকম হতে পারে। তার মধ্যে তিনটা হচ্ছে গিয়ে স্টপ কোডন, ইউএ ইউএজি আর ইউজিএ। ঠিক আছে? আর আর স্টার্ট কোডন কোনটা বলেন তো? স্টপ কোডন তো তিনটা বুঝলাম, এই কোড থাকলে ওখানে প্রোটিন সিনথেসিস স্টপ, তাহলে স্টার্ট কোডন কোনটা? স্যার এইউজি। এইউজি, স্টার্ট কোডন একটাই। ঠিক আছে? এবং ইন্টারেস্টিং, মিথিওনিন যেটাতে হ্যাঁ থাকে। হ্যাঁ, মিথিওনিন যেটাতে থাকে সেটা হচ্ছে গিয়ে আর কি স্টার্ট, সেটাকে বলে হচ্ছে স্টার্ট কোডন বা হচ্ছে গিয়ে এই অক কোডনও বলে। এখন এইটা তো আরএনএ এর সাপেক্ষে দেওয়া, প্লাস স্ট্যান্ডের সাপেক্ষে জেনেটিক কোড বললে আপনি এইউজি কে কি বলবেন? স্যার এটিজি। এটিজি। তারপরে স্টপ কোডন গুলোকে প্লাস স্ট্যান্ডের সাপেক্ষে বললে কি না, মানে কি বলতে হবে? ইউ এর জায়গায় টি দিয়ে দিলে হবে, টি এ হ্যাঁ টিএজি টিজিএ। হ্যাঁ, গুড। এই জিনিসটা যে আপনারা এখন ধরতে পারছেন, এটা অনেক হেল্পফুল, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি এই জিনিসটা আমাকে কোনো টিচার মানে আমাকে বলে দেয় নাই। আমি নিজে যখন জেনেটিক্স এর বইটই পড়তে গেছি, কাজ করতে গেছি, রিসার্চ করতে গেছি, তখন আমি আমার মাথা চুলকাতে হয়েছে মানে মোটামুটি 1-2 সপ্তাহ ধরে, যে হচ্ছে গিয়ে
এখানে এই প্লাস স্ট্যান্ড যে ওইটা বুঝায় তা তো আমি বুঝি নাই। আমি মনে করছি আরে এটা তো স্টপ কোডন যদি ডিএনএ তে পাই তাহলে তো ঠিক কমপ্লিমেন্টারিটা হওয়ার কথা, উল্টাটা। তাহলে এই টিএ কে কেন স্টপ বলতেছে? ঠিক আছে, টিজিএ কে কেন স্টপ বলতেছে, কিংবা এটিজি কে কেন স্টার্ট কোডন বলতেছে? এই জিনিসটা নিয়ে আমার মাথায় এমন প্যাচ লাগছিল সেটা বলার মতো না। কিন্তু আপনারা এখন জিনিসটা বুঝতে পারছেন তো? স্যার একটু বুঝাই দিলে ভালো হয় স্যার, একটু আচ্ছা, কনফিউশন। হ্যাঁ, কনফিউশনটা হচ্ছে যে এখানে তো প্লাস স্ট্যান্ড অনুসারে আপনি ইন্টারনেটে জিন ডেটাবেজ আছে, সেখানে আপনি যদি বিভিন্ন জিনিসের জিনের সিকোয়েন্স বের করেন, ওইখানে প্লাস স্ট্যান্ড অনুসারে সিকোয়েন্সটা দেওয়া থাকে, প্লাস অনুসারে। প্লাস স্ট্যান্ড কি মনে আছে তো? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, প্লাস স্ট্যান্ড অনুসারে যদি দেওয়া থাকে তাহলে ওই সিকোয়েন্সের মধ্যে স্টার্ট কোডনে কি থাকবে? এটিজি লেখা থাকবে, তাই তো? হ্যাঁ, জি স্যার। এটিজি লেখা থাকবে, স্টপ কোডনে টিএজি বা টিজিএ লেখা থাকবে, তাই তো? হ্যাঁ, স্যার। তা এখন আমি তো জানতাম না যে প্লাস স্ট্যান্ড মানে যে আরএনএ যেখান থেকে ট্রান্সক্রিপশন হয় তার উল্টাটা, অপোজিটটাকে প্লাস স্ট্যান্ড বলে। এটা তো আমাকে কেউ বলে নাই, ঠিক জি আছে? স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, জি তখন আমি এমন প্যাচে পড়ছি যে হচ্ছে এটা এটিজি লিখছে কেন, এটা তো এইউজির কমপ্লিমেন্টারিটা হওয়ার কথা, এখানে ডিএনএ এটা লিখছে কেন? বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার, বুঝতে। হ্যাঁ, কিন্তু আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করছি এখন, জিনিসটা মাথায় ঢুকছে তো? হ্যাঁ জি স্যার। আচ্ছা, আর এইখানে দেখেন কালার একটা কোড দেওয়া আছে, কোডিং দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেখেন যে যে হলুদ কালার যেগুলো, এগুলো হচ্ছে কি হাইড্রোফোবিক বা নন পোলার, ঠিক আছে? সাধারণত এইগুলোর মধ্যে যদি রিপ্লেসমেন্ট হয় তাহলে প্রোটিনের ফাংশনের বড় ধরনের চেঞ্জ হয় না। তারপরে সবুজটা হচ্ছে সিস্টিন, এটা আর কি নেগেটিভ চার্জ হচ্ছে অ্যাসপার্টেট গ্লুটামেট, নীলগুলো হচ্ছে পজিটিভ চার্জ। তো একই টাইপের কেমিক্যাল প্রপার্টি আছে, এরকম একটা আর একটা রিপ্লেস হলে বেশিরভাগ সময়ে প্রোটিনের সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেল কিন্তু কোনো সমস্যা হলো না। এই ধরনের আর কি পয়েন্ট মিউটেশনকে কি বলে বলেন তো? স্যার কোশ্চেনটা এখানে হলুদ একটা গ্রুপ বানানো আছে, লাল একটা গ্রুপ বানানো আছে, নীল একটা গ্রুপ বানানো আছে, আর হচ্ছে সাদা একটা গ্রুপ বানানো আছে, চারটা গ্রুপে। আর সবুজ একটা গ্রুপ। এটা খেয়াল করছেন? চারটা গ্রুপ কালার দিয়ে চারটা গ্রুপ করে করে দেওয়া হয়েছে, খেয়াল করছেন এই বক্সগুলোর মধ্যে মধ্যে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন যতগুলো হলুদ আছে এগুলো হাইড্রোফোবিক বা নন পোলার বোঝাচ্ছে, সাদাগুলা হচ্ছে হাইড্রোফিলিক বা পোলার বোঝাচ্ছে, লালটা হচ্ছে নেগেটিভ চার্জওয়ালা বোঝাচ্ছে, আর হচ্ছে আহ নীলটা হচ্ছে আর কি পজিটিভ চার্জ বোঝাচ্ছে, আর সিস্টিন হচ্ছে নিজেই একটা গ্রুপ, সেটা অন্য কারণ আছে, ঠিক আছে? তো এখন আর স্টপ কোডন তো বাদ দিলাম। এখন এই এই গ্রুপ করে করে যে দিছে, মনে করেন আপনার কোন একটা এই যে ইউ ইউ মানে ইউ 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 একটা ছিল কোথাও, ইউ ইউ সি সি ছিল, সেখান থেকে বা এটার প্লাস স্ট্যান্ড অনুসারে কি হয়? টিটিসি, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ, টিটিসি আর টিটিসির জায়গায় একটা মিউটেশন হয়ে টিটিএ হয়ে গেল, হয়ে ফিনাইলঅ্যালানিন থেকে হয়ে গেল লিউসিন, ওইখানকার অ্যামিনো অ্যাসিডটা। তো তাতে করে একই গ্রুপের মধ্যে চেঞ্জটা হওয়াতে অ্যামিনো অ্যাসিডের একই গ্রুপের মধ্যে, এই হলুদ গ্রুপের মধ্যেই তো আছে, মানে হাইড্রোফোবিক নন পোলার গ্রুপের মধ্যে আছে, মিউটেশনের কারণে ফিনাইলঅ্যালানিন থেকে হয়ে গেল লিউসিন। এরকম হওয়াতে বড় ধরনের ফাংশনাল কোনো ঝামেলা হয় না সাধারণত। তাহলে এই টাইপের মিউটেশন, পয়েন্ট মিউটেশন গুলোকে কি কি বলে, সাব ক্লাসিফাই করলে কি বলা হবে? স্যার Point মিউটেশন। হ্যাঁ, nonsense. পয়েন্ট তো বটেই, পয়েন্ট মিউটেশনের মধ্যে এটা Silent mutation. না, সাইলেন্ট না। সাইলেন্ট হচ্ছে গিয়ে যেটা চেঞ্জ হওয়াতে অ্যামিনো অ্যাসিডের কোনো চেঞ্জ আসে না। যেমন ইউ থেকে একটা সি হলো, এখানে ইউ ইউ জায়গায় ইউ থেকে সি, ঠিক আছে? ইউ থেকে সি হলে এটাও ফিনাইলঅ্যালানিন, এটাও ফিনাইলঅ্যালানিন, কারণ ইউ থেকে সি চেঞ্জটা প্রোটিনে দেখা যাবে না। বুঝতে পারছেন? সাইলেন্ট মিউটেশন, এটা সাইলেন্ট। হ্যাঁ, এটা সাইলেন্ট, এটা সাইলেন্ট। আমি ঠিক আছে, কিংবা ধরেন হচ্ছে আহ বা কি বলবো, এই সি এ ইউ ছিল, সেখান থেকে সি এ সি হলো, ইউ থেকে সি। এইটা হচ্ছে হিস্টিডিন ছিল, হিস্টিডিনই থাকলো। এইটা হচ্ছে মিউটেশন হয়েছে নিউক্লিওটাইডে, কিন্তু প্রোটিনের মধ্যে তার কোনো অ্যামিনো অ্যাসিড চেঞ্জ হয়নি। এটা হচ্ছে গিয়ে সাইলেন্ট মিউটেশন। কিন্তু অ্যামিনো অ্যাসিড চেঞ্জ হইতেও পারে, সি এ সির জায়গায় সি এ হতে পারে, এইচ এর জায়গায় কিউ হতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তো অ্যামিনো অ্যাসিড চেঞ্জ হয়ে গেল এটার জন্য। তাহলে সেটা তো সাইলেন্ট না, সেটা হচ্ছে মিসসেন্স মিউটেশন, Distance. ঠিক আছে? কিন্তু একই গ্রুপের মধ্যে যদি মিসসেন্স হয় তাহলে ফাংশনাল বড় চেঞ্জ হয় না, একই গ্রুপ বলতে অ্যামিনো অ্যাসিড গ্রুপ, ঠিক আছে, কেমিক্যাল প্রপার্টি অনুসারে। তাহলে এই ধরনের মিসসেন্স মিউটেশন কি বলে? Nonsense. না, ননসেন্স তো হচ্ছে স্টপ কোডন হয়ে গেলে, ঠিক আছে? যে যে চেঞ্জটাতে আপনার আর কি একই টাইপের অ্যামিনো অ্যাসিড চলে আসে, চেঞ্জ হলেও এইচ এইচ হচ্ছে হিস্টিডিন, কি হচ্ছে সম্ভবত গ্লুটামিন। এখন এইটার জায়গায় এটা আসলেও কেমিক্যালি খুব একটা বড় চেঞ্জ হচ্ছে না, সুতরাং এটাকে বলে হচ্ছে কি কনজারভেটিভ মিসসেন্স মিউটেশন,
ঠিক আছে, বোঝা গেছে কথাটা? হ্যাঁ, স্যার হ্যালো, একটু আবার বলেন, আবার আচ্ছা বলেন। এখন নিউক্লিওটাইড চেঞ্জ এরকম হতে পারে যেটাতে অ্যামিনো অ্যাসিডের কোনো চেঞ্জ হয় না, সেটা বুঝছেন সবাই? ওটা হচ্ছে পয়েন্ট মিউটেশন, যদি অ্যামিনো অ্যাসিডের কোনো চেঞ্জ না হয়। না, পয়েন্ট মিউটেশন সবগুলাই। পয়েন্ট মিউটেশন মানে একটা নিউক্লিওটাইড চেঞ্জ হওয়া মানে পয়েন্ট মিউটেশন। তার ইফেক্ট কি হলো সেটা দেখার বিষয় না। পয়েন্ট মিউটেশন একটা ব্রড ক্যাটাগরি। পয়েন্ট মিউটেশনের মধ্যে যদি অ্যামিনো অ্যাসিডের কোনো চেঞ্জ না আসে তাহলে সেটাও পয়েন্ট মিউটেশন, চেঞ্জ আসলেও পয়েন্ট মিউটেশন। ঠিক আছে, পয়েন্ট মিউটেশনটা বলা হচ্ছে গিয়ে পয়েন্ট, কোন পয়েন্টে চেঞ্জ, এটা প্রোটিনের চেঞ্জ না, এটা হচ্ছে গিয়ে নিউক্লিওটাইডের সাপেক্ষে পয়েন্ট মিউটেশন বলা হচ্ছে। এখন নিউক্লিওটাইডে সিএইউ এর জায়গায় সিএসি হলো, তাহলে হিস্টিডিনি ছিল হিস্টিডিনি থাকলো। ঠিক আছে, এখানে এটা একটা পয়েন্ট মিউটেশন, যেটার আরো সাব ক্লাসিফিকেশন করলে হবে হচ্ছে সাইলেন্ট মিউটেশন। বুঝতে পারছেন? কিংবা ধরেন সিজিইউ ছিল, সি সেই জায়গায় ইউ এর জায়গায় সি হয়ে সিজিসি হয়ে গেল, তাহলে আর্জিনিন ছিল আর্জিনিনই থাকবে। ঠিক আছে, তাহলে সাইলেন্ট মিউটেশন, পয়েন্ট মিউটেশন, সাইলেন্ট মানে পয়েন্ট মিউটেশনের সাব ক্যাটাগরি তো এগুলা, তাহলে পয়েন্ট মিউটেশনের মধ্যে এটা হচ্ছে গিয়ে সাইলেন্ট মিউটেশন। কিন্তু বুঝতে পেরেছি। হ্যাঁ, কিন্তু যদি যদি এরকম হয় যে সিএসির জায়গায় সিএ হলো, তাহলে অ্যামিনো অ্যাসিডে কি হবে? হ্যাঁ, অ্যামিনো অ্যাসিড চেঞ্জ হয়ে গেল। এইচ এর জায়গায় কিউ চলে আসলো, মানে হিস্টিডিনের জায়গায় গ্লুটামিন চলে আসলো, তাহলে হিস্টিডিনের জায়গায় গ্লুটামিন চলে আসলো। এইটা কি হলো? এটা কিন্তু সাইলেন্ট না, এটা সাইলেন্ট হচ্ছে গিয়ে, সাইলেন্ট মানে কে নীরব থাকতেছে, প্রোটিন নীরব, মানে অ্যামিনো অ্যাসিডে যা চেঞ্জ হয়ে যাক আমার কিছু বলার নাই, আমার কোনো মন্তব্য নাই বলে প্রোটিনের কোনো কথা চেঞ্জ হয়নি। ঠিক আছে, কিন্তু যখন প্রোটিনের কথা চেঞ্জ হয়ে যাবে, প্রোটিনের সাইলেন্ট থাকছে না, তখন সেটাকে বলে মিস চেঞ্জ। যে এখানে যেটা হলো সিএস এর জায়গায় সিএ। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? বুঝছি জি, স্যার। স্যার। হ্যাঁ, কিন্তু স্যার। মিসসেন্সের মধ্যে দুই রকম আছে। এক ধরনের মিসসেন্স মিউটেশনকে বলে হচ্ছে কনজারভেটিভ মিসসেন্স, যেখানে মানে অ্যামিনো অ্যাসিড চেঞ্জ হলেও প্রোটিনের কাজ কারবার চেঞ্জ হয় নাই। ঠিক আছে, প্রোটিনের মানে স্যার ফাংশনাল, হ্যাঁ বলেন। হাইড্রোফিলিক গ্রুপই হইছে, অন্য হ্যাঁ, কোনো গ্রুপ হয় নাই, হয় নাই, এরকম। এরকম হয়েছে। এই ধরনের মিউটেশন যেটাতে প্রোটিনের কাজের ডিফারেন্স হয় না, মানে তার নাম একটু হালকা মানে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তার কাজ ঝামেলা হয় নাই, এই ধরনের মিউটেশন, এই ধরনের পয়েন্ট মিউটেশন মিসসেন্স। কিন্তু এই পয়েন্ট মিউটেশন মিসসেন্সের পাশাপাশি কি কনজারভেটিভ। ঠিক আছে, কিন্তু যদি মনে করেন এরকম হয় যে এজিসি থেকে এজিএ হলো, খেয়াল করেন এটা কি সাইলেন্ট না মিসসেন্স? সেম, হ্যাঁ মিসসেন্স, হ্যাঁ, মিসসেন্স। কিন্তু এটাকে কনজারভেটিভ মিসসেন্স না নন কনজারভেটিভ মিসসেন্স? নন কনজারভেটিভ। নন কনজারভেটিভ, কারণ হচ্ছে গিয়ে এটা ছিল হাইড্রোফিলিক বা পোলার গ্রুপ, সেখান থেকে সে পজিটিভ চার্জের একটা, পজিটিভ চার্জ। হ্যাঁ পজিটিভ চার্জ হয়ে গেছে। এটা মানে অন্য গ্রুপে চলে গেছে। স্যার গ্রুপ চেঞ্জ করলে তাহলে হচ্ছে নন কনজারভেটিভ, হ্যাঁ, গ্রুপ, মানে হ্যাঁ নন কনজারভেটিভ। আর ননসেন্স মিউটেশন কোনটা? ননসেন্স মিউটেশন হচ্ছে কোন একটা মিউটেশন হয়ে যদি স্টপ কোডনে পরিণত হয়, যেমন ছিল সিস্টিন ইউজিসি। ঠিক আছে, ইউজিসি, এখন ইউজিসি সেটা চেঞ্জ হয়ে গেল ইউজিএ। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কি হলো? চেঞ্জ হওয়ার পরে হয়ে গেল একটা স্টপ কোডন। ঠিক আছে, স্যার যদি ইউজিএ না হয়ে ইউএএ হয় তাহলে তো স্টপ কোডন হ্যাঁ হয়ে যাবে। তাহলেও তাহলে স্টপ তো কোডন, সেটা- হ্যাঁ তাহলেও হবে। ঠিক জি আছে, স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ কিন্তু আমরা পয়েন্ট মিউটেশনের কথা বলতেছি, তো পয়েন্ট মিউটেশন বলতে একটা নিউক্লিওটাইড এট এ টাইম চেঞ্জ বোঝায়, এই জন্য আমি একবারে দুইটা চেঞ্জ করে বলি নাই আপনাকে উদাহরণ দেওয়ার সময়। জি স্যার, বুঝতে বুঝতে পারছেন? পেরেছি। হ্যাঁ, তো এখন এখন ননসেন্স কেন? কারণ মানে চেঞ্জ হয়ে অন্য অ্যামিনো অ্যাসিড হলে তো ওই চেইনটা কন্টিনিউ করবে, মানে প্রোটিন সিনথেসিসটা তো হুট করে মাঝখানে থেমে যাবে না। কিন্তু যদি মিউটেশন হয়ে প্রিম্যাচিওরলি একটা স্টপ কোডন বসে যায় তাহলে পুরো প্রোটিনটাই হবে না। জিনিসটা কি বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, জি তার স্যার। মানে স্টপ মানে নন মিসসেন্স মানে হচ্ছে গিয়ে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় অনুবাদ করতে যে মাঝখানে একটা বানান ভুল করেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, মিসসেন্স হচ্ছে মাঝখানে একটা বানান ভুল করেছে। কনজারভেটিভ মিসসেন্স মানে বানান ভুল করার পরেও লেখাটার অর্থ পাল্টায় যায় নাই। ঠিক আছে, আর বানান ভুল করে একটা মানে পুরো অর্থই চেঞ্জ করে ফেলছে। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে যে অশ্রু থেকে যে কি জানি মানে
অশ্রুজল গড়িয়ে পড়লো কপলে, ঠিক আছে। এখন কপল দেখে একজন হচ্ছে গিয়ে মনে করছে যে এটা তো মনে হয় ভুল লিখছে, কপাল হবে, ঠিক আছে। তাহলে কপল মানে গালে অশ্রু গড়িয়ে পড়ছে, আর একজন সেটা লেখার সময় লিখে বলছে না এটা কপল হবে না, কপাল হবে, বলে কপল যে কপাল করে দিছে, তাহলে অশ্রু গড়িয়ে কপালে উঠে গেছে, ঠিক আছে। তখন পরের লাইনে কি হয়েছে, ঠ্যাং বাঁধা ছিল গাছের ডালে, ঠিক আছে। হ্যাঁ, তো এখন এই ধরনের চেঞ্জ হলে তখন সেটা হবে হচ্ছে গিয়ে নন কনজারভেটিভ মিসসেন্স। মানে কপি করার সময়, ট্রান্সলেট করার সময় মাঝখানে একটা বানান মিস্টেক হইলেও প্রোটিনের যদি মিনিং চেঞ্জ না হয় তখন সেটা হচ্ছে গিয়ে মিসসেন্স, কিন্তু কনজারভেটিভ মিসসেন্স। কিন্তু যদি মানে শব্দটা পাল্টায় যায়, একদম মানেই পাল্টায় যায়, কাজই পাল্টায় যায়, তখন হচ্ছে গিয়ে সেটা নন কনজারভেটিভ মিসসেন্স, ঠিক আছে। আর হচ্ছে আর ননসেন্স কোনটা? ননসেন্স হচ্ছে যখন চেঞ্জ হয়ে মানে সে ইনকমপ্লিট রয়ে গেছে, অর্থাৎ পুরা যেটুকু তার করার কথা একটা ইনকমপ্লিট, মানে সেন্টেন্সটাই কমপ্লিট হয় নাই, ঠিক আছে, তখন সেটাকে বলে ননসেন্স। কারণ প্রিম্যাচিউরলি একটা স্টপ হয়ে গেছে। কারণ মিসসেন্সে তো অন্তত মানে ভুল হলেও পুরোটা করে প্রোটিন, তাই না? আর মাঝখানে একটা স্টপ কোডন বসে গেলে ওইখানেই থেমে যাবে প্রোটিন সিনথেসিস। বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ, জি স্যার। এই যে স্যার স্যার কনজারভেটিভ মিসসেন্সের অপোজিট যেটা হয় ওটার নাম কি বলেন স্যার? নন নন কনজারভেটিভ। কনজারভেটিভ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর 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 হচ্ছে গিয়ে আর ননসেন্সটাকে কেন ননসেন্স বলে বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার। কেন বলেন তো? হ্যাঁ? প্রোটিনই আসবে না, টার্মিনেশন হয়ে যাবে, সিনথেসিস হ্যাঁ, হবে না। তার মানে সেন্টেন্সটাই বোধগম্য হবে না, ইনকমপ্লিট হয়ে থাকে। ইনকমপ্লিট থাকবে, মানে ওইটুকু কোনো সেন্স হয় না, ওটা ননসেন্স, ঠিক আছে। পুরোটা থাকলে হবে না না হয়, তখন। হ্যাঁ, পুরাটা যদি থাকে, সে একটু ফাংশনাল বা অন্যান্য সমস্যা থাকলেও পুরো জিনিসটা তো আছে, পুরা কাহিনীটা তো ওখানে আছে। আর মানে মাঝখানে ভুল হঠাৎ করে হলেও তো আছে, আর ওটা তো আছে, ভুলই হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, ওটা তো ইনকমপ্লিট, সেজন্য ওটা হচ্ছে ননসেন্স, ঠিক আছে। এই জিনিসটা কেউ সবাই বুঝতে পারছেন কিনা? আমার নিজের স্টুডেন্ট থাকা অবস্থায় এটা বুঝতে অনেক ঝামেলা হয়েছিল, কারণ আমাকে সত্যি সত্যি কেউ এইভাবে বোঝায় দেয় নাই। আপনারা বুঝছেন কিনা? আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আচ্ছা। এখন আমি আগে যেটা বললাম না, যে হচ্ছে ডিএনএ কোডন ক্লাস সেন্স অনুসারে করে, তো এইটা হচ্ছে কি ডিএনএ কোডন অনুসারে লেখা একটা চার্ট। একটু খেয়াল করে দেখেন, আপনারা নিজেরাই একটু ভালো করে দেখেন, ঠিক আছে। দেখেন স্টার্ট কোডনটা কি কি লিখছে। হ্যাঁ ATG হ্যাঁ, তারপরে স্টপ কোডন গুলো কি লিখছে। TAATG হ্যাঁ, ATAG এই চার্টটা দেখে আমার প্রায় এক সপ্তাহ মাথা খারাপ ছিল, এগুলো কি লিখছে বুঝতে পারছেন? স্যার এইটা হ্যাঁ, কি স্যার মানে স্যার আপনার রিসার্চ ওয়ার্কের সময় স্যার এগুলা দেখতেছেন নাকি স্যার এমবির কোর্সের ভেতরেই স্যার? কোর্সে চলাকালীন সময়ও প্লাস আমার রিসার্চের সময়ও, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন তারপরে খেয়াল করে দেখেন, এই যে সংক্ষেপে এবার কম্প্রেসড ওয়েতে লেখার সিস্টেম আছে। কম্প্রেসড ওয়েতে কেমন, যেমন এই যে অ্যাসপারজিন, অ্যাসপারটিক অ্যাসিডের ক্ষেত্রে এএটি এবং এএসি লিখছে, ঠিক আছে। এএটি এবং এএসি কে এক কথায় কি লেখা যায়, এ ওয়াই। খেয়াল করছেন এটা কি জিনিস? হ্যাঁ, ওয়াই আবার কোত্থেকে আসলো, ওয়াই আবার কোন কোন নিউক্লিওটাইড? হ্যাঁ, এটা বুঝতেছেন না নাকি? না স্যার। হ্যাঁ, ওয়াই হচ্ছে পাইরিমিডিন, ঠিক আছে। খেয়াল করে দেখেন, এ টি টি এবং সি দুটাই পাইরিমিডিন না, ঠিক আছে। টি আর সি দুটাই পাইরিমিডিন, তো থায়ামিন আর সাইটোসিন। হ্যাঁ জি হ্যাঁ, স্যার। হ্যাঁ, তাহলে এএটি এএসি এভাবে না লিখে সংক্ষেপে এ ওয়াই লেখা যায়, ওয়াই মানে পাইরিমিডিন। বুঝতে পারছেন? জি স্যার, শর্ট হ্যাঁ শর্ট। হ্যাঁ, আর তারপর মনে করেন এইটা প্রোলিন, সিসিটি সিসিসি, মানে সিসির পরে এ টি জিসি যেটাই হোক সেটা প্রোলিন, ঠিক আছে। খেয়াল করছেন থার্ড বেসটা, এইটারে সংক্ষেপে লিখছে সিসিএন। এন মানে কি বোঝায়? হ্যাঁ হ্যাঁ, এন মানে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। পাইরিন হতে পারে, পিরিয়ড সিসিটি মানে থার্ড পজিশনে টি সি জি এ যেটাই বসুক সেটা প্রোলিন, ঠিক আছে। তারপরে সংক্ষেপে লিখলে সিসিএন, এন মানে যে কোনো নিউক্লিওটাইড চারটার মধ্যে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, যে তারপর কোনোটাই আছে। হ্যাঁ, ধরেন লাইসিন, এ ট্রিপল এ আবার এ জি, এখানে ডিফারেন্স কি হচ্ছে, এ আর জি। এ এবং জি কি, পিউরিন না পাইরিমিডিন? অ্যাডেনিন গুয়ানিন, হ্যাঁ পিউরিন। পিউরিনের সংক্ষেপ, পিউরিনকে সংক্ষেপে লেখে আর, ঠিক আছে। তাহলে সংক্ষেপে এটা লিখছে এ আর। বুঝতে পারছেন? জি স্যার। জি হ্যাঁ,
তারপরে এখানে দেখেন টিটিএ, টিটিজি, সিসিটি এরকম লিখছে না। তো এখন টিটিএ, টিটিজি এটা কি এইগুলোর আবার সংক্ষিপ্ত করে যেভাবে লিখছে ওয়াই লিখছে, মানে ফার্স্ট বেজে হচ্ছে মানে এখানে পাইরিমিডিন থাকবে, ঠিক আছে। আর এই আরেকটা বোঝা গেছে, এই সংকেতটার মানে বোঝা গেছে এগুলোর? হ্যাঁ, জি স্যার। আচ্ছা। তারপরে স্টপ কোডনে দেখেন কি লিখছে, টি আর এ, খেয়াল করছেন? আর তার মানে কি? পাইরিমিডিন এনার্জি যেটা। হ্যাঁ, তার মানে টি আর এ বলতে বোঝাচ্ছে এখানে টি এও হতে পারে, টি জিও হতে পারে, মাঝখানের বেসটা এও হয়, জিও হয়। এটাই সংক্ষেপে টি আর এ লিখছে। আর যেটা ওই ফর্মুলায় ফেলাতে পারেনি ওটা আলাদাভাবে টি এ জি লিখে রাখছে, ঠিক আছে। স্যার পিউরিন হলে কি আর হবে? হ্যাঁ, পিউরিন আর আর পাইরিমিডিন ওয়াই দিয়ে বোঝায়। ওয়াই। আর যে কোনোটা হলে চারটার মধ্যে চারটাই হতে পারলে সেটা এন, হলো এন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই 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 চারটা বুঝতে পারছেন তো? স্টপ কোডনের লাস্টেরটা টিআরজি লেখা যেত না? হ্যাঁ, টিআরজি। আর আর মানে সরি পিউরিন। পিউরিন কি কি হয়? অ্যাডেনিন, গুয়ানিন। অ্যাডেনিন, গুয়ানিন। তাহলে টি আর এ মানে আর এর জায়গায় অ্যাডিনিনও হতে পারে, গুয়ানিনও হতে পারে। দেখেন টিএজি, টিএজি, যে সেকেন্ড বেসটা এ হতে পারে, জিও হতে পারে, সেটা সংক্ষেপে আর লিখছে, ঠিক আছে। থার্ড নাম্বারটা যেটা টিএজি আছে, টিএজি এর কোনো ফর্মুলায় ফেলাইতে পারে না, এজন্য আলাদা করে টিএজি লিখছে এখানে আবার কমা দিয়ে, ঠিক আছে। মানে এটা সংক্ষিপ্ত করার স্কোপ ছিল না, এজন্য টিএজি কে টিএজি লিখে দিছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এই নোটেশনটা বুঝতে পারছেন কিনা? এখানে যে নোটেশনটা আছে সবাই, এন মানে যে কোনোটা। এন মানে হচ্ছে মনে করেন এই যে জিটিটি, জিটিসি, জিটিএ, জিটিজি, জিটি কনস্ট্যান্ট, তার থার্ড বেসে টি, সি, এ, জি, চারটার মধ্যে যে কোনোটাই হতে পারে, এটারই এন লেখে। হ্যাঁ, ঠিক আছে। ভ্যালিনের কোড আর কি, যেটা কোডন। আচ্ছা, এটা বুঝতে পারছেন কিনা এখন? মানে এইটুকু আলোচনা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই জিনিসগুলো আর কি এই পর্যায়ে আমি জিজ্ঞাসা করতেছি, আপনারা একটু কাইন্ডলি রেসপন্স করেন যে এই মিউটেশন এবং কোডনের যে জিনিসগুলো আমি বললাম, পয়েন্ট মিউটেশন এবং কোডনের এই জিনিসগুলো এই ক্লাসে আসার আগে জানতেন এবং এখনো জানেন? এটা কে কে আছেন? আর হচ্ছে আগে জিনিসটা প্যাচ লাগতো, এখন ছুটছে প্যাচটা, এটা কে কে আছেন বলেন? স্যার আগে এরকম জানতাম না স্যার, এখন ক্লিয়ার হয়েছে অনেক। আচ্ছা, আগে তো ডিটেইলস জানতাম না, শুধু পড়ে গেছিলাম মনে হয় নামগুলো, কিন্তু ভিতরে একটা এক্সপ্লেনেশন এত ভালো অনেক করে কিছু বুঝতাম না স্যার। মিউটেশন গুলো, পয়েন্ট মিউটেশন কোনটা, সাইলেন্ট মিউটেশন কোনটা, এত ভালোভাবে বুঝতাম না আসলে। এখন বুঝতে পারছি। হ্যাঁ, এখন আপনাদের নিজেদেরও পড়তে হবে কিন্তু, ঠিক আছে, তারপরে মাথায় ঢুকবে। তা নাহলে লেকচার করার পরে যদি আপনি নিজে না পড়েন, তাহলে দুদিন পরেই আপনি কি কি জানি ছিল এরকম অবস্থা হবে। কিন্তু আজকে পড়ে নিলে মাথায় স্থায়ীভাবে গেঁথে যাবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তারপরে আচ্ছা, এখন এতক্ষণ পর্যন্ত তো আমি বেসিক বললাম, মানে কি হয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, মানে ট্রান্সক্রিপশন হয়ে আরএনএ হয়, তারপরে এমআরএনএ থেকে ট্রান্সলেশন হয়ে কি হয়? প্রোটিন হয়। আচ্ছা, তাহলে এবার চলেন প্র্যাকটিক্যাল করি, একদম প্র্যাকটিক্যাল, মানে একদম একটা রিয়েল একটা প্রোটিন নেই যেটা আমাদের বডিতে আছে, সেইটার জিন থেকে শুরু করে ট্রান্সক্রিপশন কিভাবে হলো, তারপরে পরে মানে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন কি হলো, তারপর ট্রান্সলেশন কি হলো, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন কি হলো, তারপর শেষ পর্যন্ত প্রোটিন কি হলো। এই তো থিওরিটিক্যাল কথাবার্তা বললাম না তখন, এখন একদম প্র্যাকটিক্যাল একটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে জিনিসটা দেখি, ঠিক আছে? সবাই রাজি আছেন? একদম একদম একটা স্পেসিফিক এক্সাম্পল, মানে এতক্ষণ তাত্ত্বিক কথাবার্তা বলছি, এইটা হলে এটা জেনারেল কথাবার্তা, এবার জেনারেল না, একদম নির্দিষ্ট একটা এক্সাম্পল দিব, ঠিক আছে। এবং এখানে আমি যে কোডগুলো ব্যবহার করব এটা এক্সাক্ট আর কি আমাদের মানে জেনেটিক যে কোডগুলো আছে সেটাই ব্যবহার করব, আন্দাজে কিছু এটিসিজি লিখে দিব না। আমি এই পরের স্লাইডগুলোতে যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে জিন ডেটাবেস থেকে নেওয়া অ্যাকচুয়াল কোড, ঠিক আছে, এরপরে যেগুলো থাকবে। ওকে, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনারা যে অনেক এটিসিজি মিজি দেখবেন, এগুলো দেখে ভাইবেন না যে আমি বসে বসে চোখ বন্ধ করে এটিসিজি টিপছি, এগুলো সব অরিজিনাল কোড থেকে নিয়ে এক্সাম্পলটা আমি তৈরি করছি এরপরে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা খেয়াল করেন, এটা টিআরএইচ এর ফুল ফর্ম কি কেউ বুঝতে পারছেন? হ্যাঁ,
থাইরয়েড রিলিজিং হরমোন। হ্যাঁ, না, থাইরোট্রপিন, প্রোগ্লুটামাইন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, ঠিক আছে? কোথা থেকে আসে? তো পিটুইটারি থেকে। কোন পিটিউটারি? অ্যান্টেরিয়র স্যার। অ্যান্টেরিয়র পিটিউটারি। আচ্ছা, থাইরোট্রপিন রিলিজিং হরমোন অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে আসে। কেউ একজন কারেকশন করবেন? হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে আসে। এই জন্য আমি যখন জিজ্ঞাসা করছি কোন পিটিউটারি, আপনাদের একটু বোঝা উচিত ছিল যে আমি আসলে কি জানতে চাচ্ছি। ঠিক আছে, পিটিউটারি থেকে যেটা আসে সেটার নাম কি? স্টিমুলেটিং টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সেটাকে স্টিমুলেট করে হচ্ছে টিআরএইচ, ঠিক আছে? হ্যাঁ, থাইরোট্রপিন রিলিজিং হরমোন যেটা হাইপোথ্যালামিক হরমোন, ওকে? পিটিউটারি না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কেন বেছে বেছে এটা নিয়েছি, কারণ আমাদের যতগুলো প্রোটিন আছে বডিতে, হ্যাঁ, তার মধ্যে এইটা সবচাইতে ছোট। এটা প্রোটিন বলাও ঠিক না, এটা আসলে একটা ট্রাইপেপটাইড, মানে মডিফাইড ট্রাইপেপটাইড, ঠিক আছে? এটা আছে 3টা পেপটাইড, মানে ট্রাইপেপটাইড মানে 3টা পেপটাইড বন্ড না, 3টা অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? তার মানে 3টা অ্যামিনো অ্যাসিড লম্বা। এটারে প্রোটিন বললে প্রোটিনের অপমান করা হয়, ঠিক আছে? কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করে। সাইজে ছোট হলে কি হবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যালো, জি স্যার। হ্যাঁ, তাহলে জি, তিনটা কি 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 অ্যামিনো অ্যাসিড এটাতে আছে বলেন? গ্লুটামিন, হিস্টিডিন আর প্রোলিন। হ্যাঁ, এর মধ্যে গ্লুটামিনটা নরমালি হচ্ছে লিনিয়ার সাইড চেন, সেটা সাইক্লিক হয়ে গেছে একটা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয়ে, এটাকে বলে পাইরোগ্লুটামেট। আর লাস্টে যে প্রোলিন, সে প্রোলিনটার সাথে একটা অ্যামাইড গ্রুপ এসে যুক্ত হয়েছে, এই জন্য লাস্টে হয়ে গেছে প্রোলিন অ্যামাইড। কিন্তু আদারওয়াইজ বললে এটা 3টা আছে আর কি, গ্লুটামিন, হিস্টিডিন আর প্রোলিন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আপনাদের কি মনে হয় এই যে জিন এটাকে এনকোড করে, সেই জিন এর লেন্থ কত বেজ লম্বা হতে পারে? বলেন তো, কয়েকজন একটা আন্দাজে বলেন, গেস করেন। 9টা স্যার। আচ্ছা, 3 তারিখে 9, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, আর কেউ? আন্দাজে বলেন, এটা তো আপনাদের মানে জানার কথা না, আন্দাজে কি বলেন সেটা দেখার উদ্দেশ্যে আমি জিজ্ঞাসা করতেছি, বলেন তো। স্যার জিন লেন্থে তো স্যার কোডিং এরিয়া নন কোডিং এরিয়া থাকবে স্যার, হ্যাঁ হ্যাঁ, ঠিক বড় ঠিক, হবে আর কি। বড়। তাহলে কত হতে পারে, একটা সংখ্যা বলেন। স্যার সংখ্যা হুম, 5টা হবে মনে হয়। হ্যাঁ, 5টা। 6টা হলে তো 6টা হলে তো এর তো 5টাই আছে স্যার। না, 6টা হলে তো এই কটাই ধরে না। ডক্টর অনেক যেটা বলছেন 3টা আছে না, কোডন যদি 3টা হয় মিনিমাম তো 3 তারিখে 9টা লাগে। স্যার। হ্যাঁ, তাহলে হ্যাঁ, মিনিমাম তো 9টা লাগবেই। তার থেকে নিশ্চয়ই বেশি, এখন কতটুকু বেশি সেটা বলেন তো। হ্যাঁ, কত বেশি? আচ্ছা, এটা কি মনে করেন 20-25 নাকি শত, হাজার, লক্ষ, কোন দিকে যাবে একটা আইডিয়া বলেন তো। হ্যাঁ, শত স্যার। আচ্ছা, তা চলেন দেখা যাক কত হয়। টিআরএইচ এর যে জিন সেটা থাকে 3 নাম্বার, খেয়াল করেন, ঠিক আছে? টিআরএইচ কোড করে যে জিন সেটা থাকে 3 নাম্বার ক্রোমোজোমে। 3 নাম্বার ক্রোমোজোমের শর্ট আর্ম, সরি শর্ট আর্ম না, লং আর্ম। আমি এখানে শর্ট লিখেছি, আমার ভুল হয়েছে, আমি এখনই ঠিক করে জিনিসটা দিচ্ছি। 1 সেকেন্ড, 1 মিনিট। আমি এখানে কেন এটা লিখলাম বুঝলাম না, ঠিক করতেছি। ইউ তো হচ্ছে গিয়ে লং আর্ম। আচ্ছা, সরি, আমার মিস্টেক হয়েছে, প্রিন্টিং টাইপিং এরর। ঠিক আছে, এখন এই টিআরএইচ এর জিনটা থাকে এখানে 3 নাম্বার ক্রোমোজোমে, ঠিক আছে? 3 নাম্বার ক্রোমোজোমের কোথায়? লং আর্মে থাকে, ঠিক আছে? লং আর্মকে কি দিয়ে প্রকাশ করে? কিউ। আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন, এইচএস এ আপনারা জিন ডেটাবেজে গেলে এরকম 3 লেটারের কোড অনেক পাবেন। এটা দিয়ে স্পিসিস বা প্রজাতি বুঝায়। প্রথমটা হচ্ছে এইচ এর হোমো, মানে জেনাসের একটা লেটার নেয় আর স্পিসিসের 2টা লেটার নেয়, এজন্য হোমো স্যাপিয়েন্স কে সংক্ষেপে এইচএসএ এভাবে লেখে, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ, এখন লং আর্ম, লং আর্মে দেখেন এই ডেটাবেজে গেলে 3Q আর কি
13.13 এটা বলবে, এর মানে হচ্ছে কিউ মানে হচ্ছে লং আর্মের 1 হচ্ছে গিয়ে ব্যান্ড, 3 হচ্ছে গিয়ে সাব ব্যান্ড, ঠিক আছে, আর আর হচ্ছে গিয়ে ডট দিয়ে 3 হচ্ছে গিয়ে রিজিয়ন, ঠিক আছে। তার মানে লং আর্মের এই যে এখানে সেন্ট্রোমিয়ার থেকে শুরু করে 3 নাম্বার ব্যান্ড, 1 2 এই 3, খেয়াল করছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। হ্যাঁ, জি স্যার 3 নাম্বার ব্যান্ডে আছে, তারও আবার 3 নাম্বার সাব ব্যান্ড এখানে দেখা যাচ্ছে না, সাব ব্যান্ড রিজন এখানে ভালো বোঝা যাচ্ছে না, তো সেখান থেকে শুরু করে Q21 মানে কিউ এর 2 নাম্বার ব্যান্ড পর্যন্ত, 2 নাম্বার ব্যান্ড এবং 1 নাম্বার সাব ব্যান্ড, এই অংশটুকুর মধ্যে অবস্থিত হচ্ছে এই এই টিআরএইচ এর জিনটা, ঠিক আছে। আপনারা যেটা বেজে গেলে এভাবেই দেখতে পাবেন। হ্যাঁ, এই নোটেশন গুলো সম্পর্কে একটু পরিচয় করা দিলাম, জেনেটিক, ঠিক আছে, বোঝা গেছে কথাটা? হ্যাঁ, জি স্যার। ওকে। তারপরে এখন এর মধ্যে আবার রেফারেন্স সিকোয়েন্স আসবে। রেফারেন্স সিকোয়েন্স মানে হচ্ছে আর কি লক্ষ লক্ষ মানুষের বা হাজার হাজার লক্ষ লক্ষ না হলেও অন্তত হাজার হাজার মানুষের ওই মানে জেনোম সিকোয়েন্স করে, সুস্থ মানুষের জেনোম সিকোয়েন্স করে এভারেজে একটা সিকোয়েন্স বের করা হয়েছে যেটা বেশিরভাগ মানুষের সাথে মিলে, ঠিক আছে। তো এখন সেইটাকে বলে রেফারেন্স সিকোয়েন্স, ঠিক আছে। এখন রেফারেন্স সিকোয়েন্স কিন্তু নিয়মিত আপডেট করতে হয়। আমি যেটা নিছি এটা হচ্ছে কি সর্বশেষ যেটা আছে, কারণ কারোরই তো জেনেটিক কোড সেম থাকে না কোনো প্রজাতিরই, এটা আমি অলরেডি বলছি, ঠিক আছে। জেনারেশন টু জেনারেশন কি হয়, জেনেটিক কোড মানে চেঞ্জ হয় পপুলেশনে, এটাকে কি বলে? হ্যাঁ, হ্যালো, পপুলেশন, হ্যাঁ জেনেটিক পলিমরফিজম না, পলিমরফিজম না, জেনারেশন টু জেনারেশন, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে, ইভলিউশন, হ্যাঁ, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে পপুলেশনে এভারেজ যে জেনেটিক মানে ব্যাপারগুলো আছে, মেকআপ বা ফ্রিকোয়েন্সি আছে, এগুলো চেঞ্জ হচ্ছে। সুতরাং এক জেনারেশনের রেফারেন্স সিকোয়েন্সের সাথে আরেক জেনারেশনের রেফারেন্স সিকোয়েন্স মিলবে না, এক এলাকার রেফারেন্স সিকোয়েন্সের সাথে আরেক এলাকার রেফারেন্স সিকোয়েন্স, কিন্তু এটা ওভারঅল একটা মোটামুটি হিসাব বর্তমানে যেটাকে রেফারেন্স সিকোয়েন্স হিসেবে ইউজ করা হচ্ছে। এখন থেকে 20 বছর পরে ঠিক এইটাই রেফারেন্স সিকোয়েন্স হিসেবে ইউজ করা হবে তা না, একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু রাইট এট দিস মোমেন্ট রেফারেন্স সিকোয়েন্স হিসেবে ইউজ করা হচ্ছে কি, এখানে একটা প্লাস দেওয়া, এটা কেন দিছে বলেন? পজিটিভ সেন্স স্ট্র্যান্ড। পজিটিভ সেন্স, হ্যাঁ। তারপরে হচ্ছে এইখানে একটা বিশাল নাম্বার লেখা, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, মানে 12,96,93,236 থেকে শুরু করে 12,96,96,781, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ওই প্লাস স্ট্যান্ডের 5 প্রাইম এন্ড থেকে শুরু করে 1 2 3 4 4 5 6 7 করে গুনতে থাকলে নিউক্লিওটাইড সিকোয়েন্স, পুরো ক্রোমোজোম তো হচ্ছে গিয়ে একটা ডাবল স্ট্যান্ডার্ড, ঠিক আছে। মানে পুরা ক্রোমোজোমের মধ্যে কয়টা ডিএনএ থাকে, মলিকুল থাকে একটা পুরো ক্রোমোজোমের মধ্যে? কয়টা থাকে? হ্যাঁ, পুরো ক্রোমোজোমে তো ডিএনএ মলিকিউল একটাই থাকে, তাই তো। তো তার মানে একটা মলিকুল মানে দুইটা স্ট্র্যান্ড আছে, তার মধ্যে যেটা প্লাস স্ট্র্যান্ড, মানে আমরা টিআরএইচ জিনের সাপেক্ষে যেটা প্লাস স্ট্র্যান্ড, ঠিক আছে, টিআরএইচ এর সাপেক্ষে যেটা প্লাস স্ট্র্যান্ড, মানে টিআরএইচ এর এমআরএনএ সাপেক্ষে যেটা প্লাস স্ট্র্যান্ড, সেই স্ট্র্যান্ডের 5 প্রাইম এন্ড থেকে গোনা শুরু করে 1 2 3 4 করতে করতে যখন আপনি 12,96,93,236 নম্বর নিউক্লিওটাইডে পৌঁছাবেন, সেখানে থামবেন, ওইখান থেকে টিআরএইচ এর জিন শুরু হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, আর 13 আর 21 এটা বুঝি নাই স্যার, যে এইচএস এ। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ক্রোমোজোমের কোন অংশ সেটা বোঝাচ্ছে। 13 বলে না, ওটাকে 13.3 বলে আর কি, ঠিক আছে। 1 মানে ব্যান্ড, মানে 3 মানে এইচএস এ 3, এর মানে হচ্ছে কি হিউম্যান হোমোস্যাপিয়েন্স এর হোমো, এইচ এর হোমো, এস এর স্যাপিয়েন্স, এ তে স্যাপিয়েন্স, হ্যাঁ 3 তে হচ্ছে 3 নম্বর ক্রোমোজোম, কি হচ্ছে লং, কি হচ্ছে শর্ট আর্ম, 1 হচ্ছে গিয়ে ব্যান্ড, হ্যাঁ 1 হচ্ছে ব্যান্ড, 3 হচ্ছে সাব ব্যান্ড, ডটের পরে 3 হচ্ছে গিয়ে রিজিয়ন, মানে এগুলো ক্রোমোজোমের ভিতরে সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাগ, ঠিক আছে, ক্রোমোজোমের অংশ বুঝাচ্ছে, ঠিক আছে। এই অংশটুকুর মধ্যে আছে। এখন এই অংশটুকুকে যদি আমি সিকোয়েন্স অনুসারে বলি তাহলে কত আসে, সেটা আসে হচ্ছে এইটার নিউক্লিওটাইড হিসেবে বললে আমার 12,96,93,236 নম্বর পজিশনে যে নিউক্লিওটাইডটা আছে রেফারেন্স সিকোয়েন্সের 5 প্রাইম থেকে 1 2 3 4 করে গুণে ওই পজিশনে গেলে ওখান থেকে টিআরএইচ এর জিন শুরু, আর শেষ কত নম্বরে যে বলেন তো? যে 96,781
হ্যাঁ 12,96,96,781 নম্বর পজিশনে যে শেষ। ঠিক আছে, আপনারা জেনেটিক ডাটাবেস বা এগুলো যখন যাবেন রিসার্চ ওয়ার্ক বা অন্যান্য কাজে, এগুলো এনসিবিআই ডেটাবেস আছে, সবাই ফ্রিলি জেনেটিক কোড বা এই জিনিসগুলো দেখতে পারে, কাজ করতে পারে, অ্যানালিসিস করতে পারে, সবার জন্য উন্মুক্ত। এটা কোনো টাকা পয়সা লাগে না। ঠিক আছে, এখন স্যার এই হ্যাঁ স্যার, এই যে বলেন। 12 কোটির আগের সিকোয়েন্স গুলো কি নন কোডিং এরিয়া স্যার? না, অন্যান্য জিন আছে সেসব জায়গায়, নন কোডিং ও আছে, অন্যান্য জিন আছে। আমরা যেহেতু টিআরএইচ এর জিনটা খুঁজতেছি, সেজন্য টিআরএইচ এর জিন কত নাম্বার থেকে কত নাম্বার নিউক্লিওটাইড পর্যন্ত সেটা বের করলাম। মানে স্যার 36 থেকে 81 পর্যন্ত শুধু এটা ফিক্সড ফর টিআরএইচ। হ্যাঁ 36 থেকে 81 না, আর কি মানে 3236 থেকে জি স্যার, ওটাই ওইটা বলছি। 6781। ঠিক জি আছে, স্যার, হ্যাঁ জি স্যার। ঠিক আছে, স্যার ওইটুকু হচ্ছে। এটা হ্যাঁ বলেন। স্যার এইটা কি সব মানুষের ক্ষেত্রে এই ফিক্সড এই জায়গাটাতেই এরকম স্যার? আমি তো বললাম রেফারেন্স সিকোয়েন্স মানে হচ্ছে হাজার হাজার মানুষের উপরে মানে মানে সিকোয়েন্সিং করা হয়েছে করে এভারেজ প্রায় সবার ক্ষেত্রে 95% এর বেশি মানুষের ক্ষেত্রে মিলে এই রকম সিকোয়েন্স গুলোকে রেফারেন্স সিকোয়েন্স বলে। ঠিক আছে, জি স্যার। সেইটাই হচ্ছে অনলাইনে এনসিবিআই ডেটাবেজে থাকে। মানে অনেক মানুষের উপরে গবেষণা করে যেটা কমন পাওয়া গেছে, প্রায় সবার ক্ষেত্রেই মিল পাওয়া গেছে, সেইটাকে রেফারেন্স সিকোয়েন্স হিসেবে রাখা থাকে। এইটা আবার ইভলিউশনের কারণে জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হয়, সুতরাং মানুষের ক্ষেত্রে 20-25 বছর পর পর রেফারেন্স সিকোয়েন্স আপডেট করা লাগবে। আমি কি জিনিসটা বুঝতে পারছি? হ্যাঁ স্যার এই বিষয়টা স্যার ক্লিনিক্যাল অথবা ফাংশনাল সিগনিফিকেন্সটা কি, মানে এই ওয়ার্কটার সিগনিফিকেন্সটা কি স্যার? মানে কোন মার্কটা? স্যার এই রিসার্চ ওয়ার্কটা স্যার মানে অ্যাকচুয়ালি স্যার ক্লিনিক্যাল অথবা ফাংশনাল কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো সিগনিফিকেন্স আছে স্যার? আপনি কোনটার কোন পার্ট কোন মানে পার্টটা স্যার কথা? এই যে স্যার ডাটাবেস থেকে যে ও আরে জি পুরো স্যার। মেডিসিন এখন হচ্ছে গিয়ে জেনেটিক্স জিনোমিক্স নিয়ে কাজ করতেছে। একটা ড্রাগ ডিজাইন করতে গেলে ধরেন আপনি টিআরএইচ এর একটা ইনহিবিটর বানাবেন, তাহলে টিআরএইচ এর ইনহিবিটর বানানোর জন্য আপনার স্পেসিফিক জিন লোকেশন সিকোয়েন্স এগুলো যদি না জানেন, আপনি স্পেসিফিক ড্রাগ কিভাবে তৈরি করবেন যেটা ওই জায়গা মানে ওই জিনটাকে ইনহিবিট করবে বা ওই প্রোটিনটাকে ইনঅ্যাক্টিভেট করবে? তো মলিকুলার ডেটা না হলে কাজগুলো করবেন কি করে? আর জেনেটিক ডায়াগনোসিসের ক্ষেত্রেও তো এগুলো ইম্পর্টেন্ট। এরকম একটা ডেটাবেস না থাকলে আপনার মানে মেডিকেল জেনেটিক্স আসবে কোত্থেকে? আপনার রবিনসে বা অন্যান্য প্যাথোলজি বইতে বা বিভিন্ন মেডিকেল টেক্সট বইতে বিভিন্ন জেনেটিক ডিসঅর্ডারের যে বলা থাকে এখানে এই মিউটেশন হচ্ছে, ওই মিউটেশন হচ্ছে, এইটা হলে এই করতে হবে, এই মিউটেশন হলে এই ড্রাগটা দিতে হবে, এগুলো কোত্থেকে আসবে? আপনার তো আগে একটা বেসলাইন জিনিস জানতে হবে সবকিছু, সেটার উপর ভিত্তি করে তো আপনি অ্যাবনর্মালিটিটা বের করবেন। রেফারেন্স সিকোয়েন্স তো হচ্ছে কি আপনার নর্মাল ইন্ডিকেট করছে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যেটা কমনলি পাওয়া যাচ্ছে সেটাকে রেফারেন্স সিকোয়েন্স ধরা হচ্ছে। ওই রেফারেন্স সিকোয়েন্সকে রেফারেন্স বলা হচ্ছে এই কারণে ওইটাকে ধরে আপনি অ্যাবনর্মালিটি বের করবেন নর্মাল ধরে। স্যার আমাদের যে প্যাথোলজি টেস্ট গুলো স্যার আমরা অথবা ওয়ার্ল্ড ওয়াইড প্যাথোলজি যে টেস্ট গুলো আছে স্যার ওগুলোতে স্যার এইটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা স্যার কোন কোন টেস্টে স্যার হয়, মানে যদি একটু বলতেন স্যার বুঝতাম। মলিকুলার যে কোনো টেস্টের ক্ষেত্রেই এই জিনিসগুলো লাগবে। যেখানে আপনার হচ্ছে কি ডিএনএ আরএনএ কিংবা প্রোটিন সিকোয়েন্স রিলেটেড ব্যাপারগুলো থাকবে, সেটা হতে পারে সিকোয়েন্সিং, সেটা হতে পারে পিসিআর প্রোব ডিজাইন করার ক্ষেত্রে, সেটা হতে পারে আপনার আর কি স্পেসিফিক হাইব্রিডাইজেশন টেকনিক এবং যেমন ওয়েস্টার্ন ব্লট বিভিন্ন ব্লটিং টেকনিক্স এর ক্ষেত্রে, তারপর মাইক্রো অ্যারের মাধ্যমে ডায়াগনোস্টিক্স এর ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে আপনাকে রেফারেন্স সিকোয়েন্সটাকে বেস ধরে কোম্পানিগুলো প্রোব তৈরি করে, যে প্রোবগুলো দিয়ে এইসব মলিকুলার ডায়াগনোসিস করা যায়। থ্যাংক ইউ স্যার। আপনাদের মলিকুলার ডায়াগনোস্টিক্স নিয়ে সামনে আমার ক্লাস নেওয়ার প্ল্যান আছে আলাদাভাবে। এখন সেই মলিকুলার ডায়াগনোস্টিক্স মলিকুলার প্যাথোলজি নিয়ে আমি যখন বলবো তখন কিন্তু আমার টার্গেট হচ্ছে আপনাদের শুধুমাত্র কয়েকটা টেস্টের নাম আর সেটার প্রিন্সিপাল পড়ায় ছেড়ে দেওয়া আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা মলিকুলার টেস্টের একদম রিয়েল প্রিন্ট আউট ডেটা মানে আপনার সামনে দেওয়া, ওইটা দেখে আপনি রিপোর্ট কিভাবে লিখবেন আমার টার্গেট হচ্ছে সেটা শেখানো। এখন আপনি যদি সেটা শিখতে চান তাহলে আপনাকে তো এই বেসিক জিনিসগুলো আগে জানতে হবে। আমি কি জিনিসটা বুঝাতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা,
আপনারা এখন পর্যন্ত আপনাদের আমাদেরও আমরাও মানে কি জেনেটিক্স এর ক্লাস বলতে কি পেয়েছি, এই কি থাকে কি কি জেনেটিক ডিসঅর্ডার থাকে, হ্যাঁ এগুলো পড়বেন অবশ্যই, না ডিসঅর্ডারের নাম বা জেনারেল আইডিয়া না থাকলে আপনারা বুঝবেন কি করে, কিন্তু ওটা ওটা মেইনলি আন্ডার গ্রাজুয়েটের পড়া, পোস্ট গ্রাজুয়েটে একটু রিক্যাপিচুলেশন হবে এটুকুই। আপনার পোস্ট গ্রাজুয়েটে যেটা আপনাদের কারিকুলামটা খুলে দেখেন, ওখানে ডায়াগনোসিস করতে পারতে হবে আপনার, ঠিক আছে, যে হচ্ছে আপনাকে আপনার সামনে একটা মাইক্রোয়ারে আর কি প্রিন্ট আউট দেওয়া হলো, প্রিন্ট আউটের মধ্যে বিএলএল ফ্রিকোয়েন্সি, তারপরে কপি নাম্বার ভেরিয়েশনের গ্রাফ, এগুলো সব আছে আপনার, লগ আর দেওয়া আছে, ওইটা দেখে আপনি রিপোর্ট কিভাবে আউট করবেন, ঠিক আছে। কিংবা একটা ফ্লো সাইটোমেট্রি, যদি ওটা মলিকুলার না, ফ্লো সাইটোমেট্রি চার্ট দেওয়া হলো, ওইটা মেশিনে একটা অটোমেটিক রিডিং দেয়, ওটা ঠিক আছে কিনা আপনি কিভাবে চেক করবেন। তারপরে ধরেন একটা ক্যারিওটাইপিং এর কথা বলেন, কিংবা কিংবা ধরেন হচ্ছে গিয়ে ফিশের কথা বলেন, তো ওই প্রিন্ট আউট যখন আসবে, একটা ইমেজ যখন মেশিন আপনাকে দিবে, ওইটা দেখে আপনি রিপোর্টটা কি লিখবেন, এই জিনিসগুলো তো শিখতে হবে, এবং তার জন্য এই খুঁটিনাটি গুলো জানতে হবে। আমি কি জিনিসটা বুঝাতে জি পারছি? জি স্যার। হ্যাঁ, আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পারছি কিনা? জি স্যার, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তা জি স্যার। হ্যাঁ সে ওই কি কি মলিকুলার টেস্ট আছে, অমুক 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 অমুক, এই টেস্টের মূল প্রিন্সিপাল কি, ওই টেস্টের প্রিন্সিপাল কি, এটার ইন্ডিকেশন কি, বাস শেষ। এটা আন্ডার গ্রাজুয়েটের পড়া। এখন আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পারছি? এই ব্যাপারে আমার সাথে সাগা ম্যাডাম এবং ফেরদৌসী ম্যাডামের কথা হয়েছে, যে হচ্ছে রেসিডেন্টরা শুধু কয়টা মলিকুলার টেস্টের নাম টাম পড়ে চলে যাবে, এটা তো হবে না। আমাদের মলিকুলার ল্যাব হবে, সামনে মলিকুলার টেস্টগুলো আসবে, প্যাথোলজিস্টরা যদি রিপোর্টিং শুরু না করে, তাহলে অন্যান্যরা রিপোর্টিং নিয়ে চলে যাবে। অলরেডি তো কয়েকটা জায়গায় মলিকুলার ল্যাব শুরু হয়েছে বাংলাদেশে, বিএসএমইউ তো হবে হবে। আমি কি ক্লিয়ার করতে পারছি জিনিসটা? হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এসব জায়গায় মলিকুলার টেস্টের জন্য সব স্যাম্পল নিয়ে যায়, মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হচ্ছে গিয়ে বাইরের দেশগুলোতে চলে যাচ্ছে আমাদের। এইখানে আমরা মলিকুলার টেস্টগুলো আমরাই করতে পারি, কিন্তু কেন আমরা পাচ্ছি না? আমাদেরকে ট্রেন করা হচ্ছে না, ট্রেন আপ করা হচ্ছে না। তো আপাতত আমাদের ডিপার্টমেন্টে মলিকুলার সেট আপ হয় নাই। সেট আপ না হলেও অ্যাটলিস্ট আপনাকে আমি রিয়েল ডেটা নিয়ে এসে সেটা দেখায় দেখায় তো বলতে পারবো যে এইটার রিপোর্ট এইভাবে হয়, ঠিক আছে, সেটাই আমি করার চেষ্টা করতেছি। বুঝছেন জিনিসটা? Yes, sir. হ্যাঁ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। তো যাই হোক, তো এখন আমি যেটা পড়াচ্ছি এই জিনিসটা কিন্তু এমন হাইফাই কিছু না। ইন্ডিয়াতে যারা আপনার প্যাথোলজি পোস্ট গ্রাজুয়েশন করে, ওরা মলিকুলার রিপোর্টিং এমডি করার সময় শিখে ফেলে, শুধু স্লাইড দেখা না, এটাও শিখে ফেলে। আমি কি জিনিসটা বুঝাতে পারছি? আমরা স্যার অনেক পিছিয়ে গিয়েছি স্যার আসলে। হ্যাঁ, জিনিসটা কি আমি বুঝাতে পারছি? তো সুতরাং এই কারণে এই খুঁটিনাটি ব্যাপারগুলো আসতেছে, ঠিক আছে। এটা কেবলমাত্র শখের বসে বিশাল কিছু একটা মানে হাইফাই লেকচার দিব সেই উদ্দেশ্যে করা না। আমাদের দেশের বাস্তবতার প্রেক্ষিতে একরকম বাধ্য হয়ে এই উদ্যোগটা নিতে হয়েছে যে আমাদের রেসিডেন্টদেরকে এটা শিখাতে হবে। আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ। তো যাই হোক, এখন এখানে যেটা দেখতে পাচ্ছেন তার মানে রেফারেন্স সিকোয়েন্সটা কি বোঝাচ্ছে, কেউ একজন আমাকে রিপিট করেন, বলেন। হ্যাঁ বলেন। স্যার যে স্যার এভারেজ স্যার বেশিরভাগ মানুষের মধ্যে যে জিনোম সিকোয়েন্সের যে মিল আছে সেটার উপর বেস করে স্যার রেফারেন্স সিকোয়েন্স করা হয়। হ্যাঁ স্যার এটার মাধ্যমে আমরা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে যে জেনেটিক চেঞ্জ আসতে পারে সিকোয়েন্সে, সেটা আমরা দেখতে পারি। সেটা অবশ্য প্রাইমারি উদ্দেশ্য না। জেনারেশন টু জেনারেশন চেঞ্জ, ওটা হচ্ছে কি যারা সিকোয়েন্স ডেটাবেস মেইনটেইন করে সেসব সায়েন্টিস্টরা নিয়মিত আপডেট করতে হয় তাদেরকে, কিন্তু ওই ডেটাবেসটা ব্যবহার করে আমরা কি করি প্যাথোলজিস্টরা? স্যার আমরা আমরা বিভিন্ন স্যার ডিজিজ যে স্যার প্রিভ্যালেন্স আছে, যে নতুন নতুন ডিজিজ তৈরি হচ্ছে বা মিউটেটেড হচ্ছে বিভিন্ন আমাদের জিনগুলা, স্যার এর ফলে যে ডিজিজ তৈরি হচ্ছে নতুন রকমের ডিজিজ, সেটা ডায়াগনোসিস করার ক্ষেত্রে স্যার আমাদের দরকার হবে। আচ্ছা, তাহলে আমাদের টিআরএইচ এর রেফারেন্স সিকোয়েন্সটার লোকেশনটা কোথায়? এটা তো সাংকেতিক ভাষায় লেখা, কেউ কেউ ভালো বাংলা ভাষায় বলেন, বলেন তো রেফারেন্স সিকোয়েন্স হিসাবে মানে টিআরএইচ এর জিনটা কোথায় অবস্থিত? স্যার 3 নাম্বার ক্রোমোজোমের স্যার হোমো স্যাপিয়েন্সের 3 হ্যাঁ। নাম্বার ক্রোমোজোমের স্যার লং আর্ম, তার 1 নাম্বার ব্যান্ড, 3 নাম্বার সাবব্যান্ড, আর ডট হচ্ছে 3 নাম্বার রিজিয়নে। হ্যাঁ, স্যার থেকে শুরু করে 2 করে নাম্বার স্যার ব্যান্ড এবং 1 নাম্বার সাব ব্যান্ড এই অঞ্চলটুকুর মধ্যে কোথাও আছে, ঠিক আছে। এখন সেটা যদি নিউক্লিওটাইড নাম্বার অনুসারে লোকেশন বলতে হয় তাহলে কত হবে? 12,96,000। হ্যাঁ, কিন্তু 12,96,000 কোন দিক থেকে গুনলে? স্যার 5 প্রাইম ইনটু 3 প্রাইম এর মধ্যে। হ্যাঁ, কোন কোন স্ট্যান্ডের? স্যার পজিটিভ স্ট্র্যান্ড। পজিটিভ স্ট্যান্ড। হ্যাঁ, পজিটিভ স্ট্র্যান্ড কার সাপেক্ষে? টিআরএইচ এ যে এমআরএনএ হবে সেটা সাপেক্ষে পজিটিভ স্ট্র্যান্ড, ঠিক আছে।
জি হ্যাঁ স্যার। আমি তো এখানে প্লাস চিহ্নটা তার নিজে আপনাদের বোঝানোর জন্য প্লাসটা বসাই দিছি। অনেক সময় ডেটাবেজে প্লাসটা বসানোও থাকে না, কারণ সবাই প্লাস দেয়, ওরা আর বসানোর বদার করে না, প্লাস চিহ্ন দিতে খুব কষ্ট হয়। ঠিক আছে, অনেক সময় লেখা থাকে না, আর আমার মাথা আউট হয়েছে ওটা দেখে, বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, তখন স্যার কিভাবে বুঝতে হবে স্যার, মানে না, যদি প্লাস লেখা থাকুক না থাকুক প্লাসই থাকে ডেটাবেজ, এটাই নিয়ম, সবাই এটাই ফলো করে। ঠিক আছে, স্যার বুঝতে পারছি। হ্যাঁ এখন এই জিনিসটা আপনাদেরকে বলে দিলাম কারণ আমার নিজের এটা নিয়ে অনেক পেইন নিতে হয়েছে। আচ্ছা, এখন এখানে হাইলাইট করা এরিয়াটা দেখতে পাচ্ছেন, আমি ক্রোমোজোমের মধ্যে দেখলাম এই জায়গার ভিতরে আছে এই জিনটা। ঠিক আছে, ঠিক আছে, এখন আপনি যদি ফিশ বা কোন একটা টেকনিকে এই জায়গার একটা প্রোব করতে চান, তাহলে আপনাকে এই সিকোয়েন্সটা জেনে ওই প্রোবটা দিতে হবে না? ঠিক আছে, অ্যাবনরমালিটি বোঝার জন্য। আচ্ছা যাই হোক, এখন আরো স্পেসিফিক যাই, এটা তো এইটা হচ্ছে গিয়ে টিআরএইচ জিন। ঠিক আছে, কতগুলো নিউক্লিওটাইড আছে এখানে? হ্যাঁ 3216। ঠিক আছে, তাহলে এরা এখান থেকে আলটিমেটলি ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হয়ে টিআরএইচ যখন হবে সেটাতে কয়টা অ্যামিনো অ্যাসিড থাকে? তিনটা অ্যামিনো অ্যাসিড থাকে, তাই তো? তাহলে কি হলো, 12 হাত কাকুড়ের 13 হাত বিচি। হ্যাঁ আচ্ছা যাক, এখন দেখা যাক যে টিআরএইচ জিন থেকে আপনার, যখন আমি বলছিলাম যে হচ্ছে কি প্রোটিন কোডিং অংশটা টোটাল জিনের খুবই ছোট অংশ, আপনারা কতটুকু ছোট কল্পনা করছিলেন? হ্যাঁ স্যার এত ছোট চিন্তা করেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে টিআরএইচ জিনে 3216 নিউক্লিওটাইড আছে। আমি এইটা বেছে নিয়েছি কি কারণে, অন্যান্য জিনগুলো এত বড় একটা স্ক্রিনে আটকানো যাবে না পাওয়ার পয়েন্টে, এইটা আটকানো যাচ্ছে দেখে আমি এক্সাম্পলটা বেছে নিয়েছি। ঠিক আছে, তো এখন যাই হোক, এখন এই 3216 নিউক্লিওটাইড হলো। আচ্ছা, এটা তো ডিএনএ প্লাস স্ট্র্যান্ড। ঠিক আছে, প্লাস স্ট্র্যান্ড, এরপরে মানে এইটার যে কমপ্লিমেন্টারি আছে সেখান থেকে এমআরএনএ হবে। ঠিক আছে, এটা বুঝছেন তো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে সেই মানে আমরা এখানে প্লাস স্ট্যান্ডের কনভেনশনটা ইউজ করব, কনফিউশন এড়ানোর জন্য আমরা পুরো টাইমই এই প্লাস স্ট্যান্ডকে ধরেই আগাবো, আরএনএ এর জন্য আলাদা করে আবার ইউ 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 লিখবো না। ক্লিয়ার কথাটা? জি স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন কোন ডেটাবেজে এই কাজটা করে না, এটা অতিরিক্ত ঝামেলা বলে, সবাই প্লাস স্ট্যান্ডকে ধরেই আরএনএ এর কোডে লেখার সময় দেখবেন যে থাইমিন লিখছে, আপনার কাছে খুব বেখাপ্পা লাগবে, কিন্তু আসলে সে প্লাস স্ট্যান্ডটা লিখছে। বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ জি স্যার। জি আচ্ছা, তা কিন্তু এটা গেল, এর পরের স্টেপটা কি তাহলে? এই জিন থেকে পরের স্টেপটা কি হবে? ট্রান্সলেশন। এটা তো জিন, এখনো তো আরএনএ হয় নাই। স্যার ট্রান্সক্রিপশন হবে হ্যাঁ এরপরে। ট্রান্সক্রিপশন, এখন হ্যাঁ ট্রান্সক্রিপশন যখন হওয়ার পরে দেখেন, ট্রান্সক্রিপশন হওয়ার পরে এখানে কয়টা এক্সন আছে? স্যার 104টা। না না 3টা এক্সন আছে। ও আচ্ছা 3টা এক্সন। 3টা একজন আছে। জি। হ্যাঁ আর 104 কি স্যার নাম্বার নাকি? হ্যাঁ, এক্সন 1 এর লেংথ হচ্ছে 104, এই যে উপরেরটা দেখেন, এই যে এইটুকু হচ্ছে কি এক্সন 1। জি। ঠিক আছে, তারপরে এইটুকু হচ্ছে কি ইন্ট্রন 1, এখানে আছে 985টা নিউক্লিওটাইড। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা কি, এইটা এটা এক্সন স্যার। এক্সন কোনটা? এক্সন 2। হ্যাঁ, এক্সন 2 তে কয়টা আছে? 219। 219টা। তারপরে এটা কি? ইন্ট্রন। হ্যাঁ, ইন্ট্রন 2 তে কয়টা আছে? 71টা নিউক্লিওটাইড। আর তারপরে এটা কি? এক্সন 3। হ্যাঁ, এখানে কয়টা নিউক্লিওটাইড আছে? 1260। আচ্ছা, এগুলো সব যোগ করলে হয় 3216। ঠিক আছে, আচ্ছা তারপরে স্টেপে কি হবে বলেন তো? স্যার পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, ট্রান্সক্রিপশন হওয়ার পরে স্যার হ্যাঁ, না মানে হ্যাঁ পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনের পার্ট হিসেবে স্প্লাইসিং হবে। স্প্লাইসিং মানে কি? স্যার কেটে ফেলা, কিছু অংশ কেটে ফেললে আবার কোন অংশটুকু বাদ যাবে এখানে? নিউট্রন গুলো বাদ যাবে। ইন্ট্রন গুলো কাটা যাবে। ইন্ট্রন গুলো বাদ যাবে। হ্যাঁ, তাহলে ইন্ট্রন গুলো বাদ গেলে তাহলে মাঝখানে এই ইন্ট্রনটুকু ফালাই দেই, দেখি কি হয়। ইন্ট্রন আউট করে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ এখন এর এমআরএনএ তে কয়টা নিউক্লিওটাইড আছে? 60টা, এবং এখানে ইন্ট্রন গুলো নাই, শুধু এক্সন গুলোর যোগফল।
ঠিক আছে, নিচের লাইনটা খেয়াল করেন, দেখেছেন? জি স্যার। তাহলে এখানে স্প্লাইসিং হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এখন স্প্লাইসিং হয়ে গেছে। এখন হয়ে যাওয়ার পরে আরো কিছু মডিফিকেশন হয়, সেটা আমরা একটু পরে দেখবো। আপাতত কোডের মধ্যে কি কি হচ্ছে সেটুকু দেখি। এই কোডের মধ্যে তাহলে এটুকু হচ্ছে কি আমার কি এমআরএনএ, ম্যাচিওর এমআরএনএ, ঠিক আছে। আর এটা হওয়ার আগে যেটা ছিল ইম্যাচিওর এমআরএনএ হবে, তারপরে স্প্লাইসিং হয়ে যাওয়ার পরে ম্যাচিওর হবে, সেটা ম্যাচিওর এমআরএনএ। এখন ম্যাচিওর এমআরএনএ যেটা আছে, এই ম্যাচিওর এমআরএনএটা